ভাইয়া তোর বন্ধুকে বলে দিস আমি তার বন্ধুর বোন হই, তার নিজের বউ না, আমার সাথে যেন লাগতে না আসে। কথা শেষ করে দরজায় লাথি দিয়ে ঘর থেকে বের হয়ে যায় তিয়ান। তিয়ানের যাওয়ার দিকে হতবম্ব হয়ে তাকিয়ে থাকে তিলাত। কি হলো ব্যাপারটা? ফোন কল আসে, তিলাত তুলে কানে নিতেই আবার ঝাড়ি। তোর বোনকে বলে দিস ভাইয়ের বন্ধু হয়ে আমি তার বিয়ে করা জামাই না। এরপর কিছু করতে আসলে ভুলে যাব ও তোর বোন। আছড়ে কোমর ভেঙে দেব। ধমকে কল কেটে দেয় মেঘালয়। তিলাত মাথায় হাত দিয়ে হতবুদ্ধি হয়ে ফোনের দিকে চেয়ে থাকে। বোন আর বন্ধুর চিপায় পড়ে তার যান শেষ। একদিকে বোনের শাসানো, অন্যদিকে বন্ধুর ধমক। দুজনের চিপায় পড়ে চ্যাপ্টা হয়ে গেছে সে। সাথে তো আছে গার্লফ্রেন্ড নামক প্যারা। দীর্ঘশ্বাস ফেলে রেডি হয়ে বাড়ি থেকে বের হয় তিলাত। এখন গার্লফ্রেন্ড নামক প্যারা রিনির সাথে দেখা করতে হবে। কোন কুক্ষণে যে সে এমন একটা প্যারাময় মেয়েকে প্রপোজ করেছিল। প্রতি রাতে ঘুমানোর সময় আর ঘুম থেকে জেগে সেই কুক্ষণকে গালিগালাজ করা তার প্রধান কাজ। গার্লফ্রেন্ড নামক প্যারার মতো আর কোনো প্যারা নেই। না আছে তো বন্ধুরা বোনের প্যারা। কিছু হলেই তাকে চিপকে ধরে। না বোনকে কিছু বলতে পারছে আর না বন্ধুকে। গন্তব্যে পৌঁছে দেখে রিনি আগেই সেখানে বসে আছে, তিলাতের মাথায় হাত। এই মেয়ে এখন দেরি হওয়া নিয়ে ক্যাচাল শুরু করবে। ঠোঁটে মেয়েকে হাসির রেখা টেনে এগিয়ে যায় তিলাত। রিনি ফোঁস করছে রাগে। ঢোক গিলে সে ভাবে এই মেয়ের ফুসফুস সাপের ফেনার চেয়েও ভয়ঙ্কর। তিলাত গা ঘেঁষে বসে পড়ে রিনির। আহ্লাদি গলায় বলে, তুমি এসে গেছো। এবারও আমার আগে আসলে। ব্যাপারটা দারুণ না? সুন্দর, মনোরম। চোখে আগুন নিয়ে তাকায় রিমি। তিলাত ভয়ঙ্কর মুখ দেখেও জোর করে ছুটে হাসি রাখে। মনে মনে অবশ্য রিনির হাজারটা গালিও দিচ্ছে। ভেবেও নিয়েছে এই মেয়ের সঙ্গে যে করেই হোক ব্রেকআপ সে করবেই, না হলে জীবন তেজপাতা রংহীন। কান্না আসে তিলাতের কাদো কাদো মুখে। হাসি ফুটিয়ে রাখা যে কত কঠিন কাজ আজ সে বুঝতে পারছে। কিন্তু ফাইসা গেছে, কি আর করার। পাঞ্জিং ব্যাগে পরপর কয়েকটা পাঞ্চ মারে মেঘালয়। রাগে কাঁপছে সে। এতটুকু মেয়ের সাহস দেখে অবাক হচ্ছে সে। মেঘালয় চৌধুরীর চোখে চোখ রেখে মুখে মুখে তর্ক করছে। সামনে থাকলে ওই মেয়ে সে পাঞ্জিং ব্যাগের মতো ঝুঁকিয়ে ইচ্ছে মতো পাঞ্চ মেরে বুঝিয়ে দিত মেঘালয়ের সাথে তর্ক করার ফল। রাগ হয় তার, জোরে পাঞ্চ মারে পাঞ্জিং ব্যাগে। তিয়ানের কথা ভাবলেই তার মাথায় তরতর করে রাগ উঠে যায়। এই একটা মেয়ে যে তাকে বিন্দু মাত্র কেয়ার করে না, নিজেকে যা ইচ্ছা তাই মনে করে। ডানা গজিয়েছে, ডানা কিভাবে কাটতে হয় তা মেঘালয় চৌধুরীর খুব ভালোই জানে। কুর্দ হাসে মেঘালয়ে। গায়ে তোয়ালে জড়িয়ে ওয়াশরুমে যায় সে। এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার কথা ভাবতেই মাথায় রাগ তীর তীর করে ওঠে তার। কিছুক্ষণ আগে তাহলে বাজি, আমি যদি ওই ছেলেকে হাক করে কিস করতে পারি তাহলে তোরা সব কটায় ক্যাম্পাসের রাস্তায় নাকে খত দিবি। বাঁকা চোখে তাকায় অবন্তী। বাঁকা হেসে অজান্তেই পকেটে হাত ঢুকিয়ে ডান টান হয়ে দাঁড়িয়ে বলে, পাক্কা দেব নাকে ঘর, কথা দিচ্ছি। তবে তোকে ওই ছেলেটাকে হাত করে কিস করতে হবে। তিয়ান কনফিডেন্স নিয়ে বলে, এটা আবার কি এমন কাজ? শিওর থাক, আজ তোদের এখানে নাকে খত দিতে হবে। অবন্তী একবার তার সাথে ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলে। ডান। ভাব নিয়ে এগিয়ে যায় তিয়ান। মেঘালয় বাইকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, তখন পেছন থেকে কেউ তার পিঠে হাত রাখে। পেছনে তাকায়, তিয়ানকে দেখে ভুরু কুচকে তাকায় সে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে। হোয়াট? মেঘালয়কে দেখে বেকুব বনে যায় তিয়ান। কিছুটা রাগী চোখ নিয়ে অবন্তীদের দিকে তাকায়। বাঁকা হাসে অবন্তী। রাগ হয় তিয়ানের। ছেলেটা কে না দেখেই হ্যাঁ বলে দিল। এখন পড়েছে মাইনকাচি পায়। মেঘালয় ভুরু কুচকে তিয়ানের ভাবগতি বোঝার চেষ্টা করে। দূরে দাঁড়িয়ে অবন্তীকে দেখে কিছুটা আন্দাজ করে রাগী কণ্ঠে ধমকে তিয়ানকে প্রশ্ন ছুড়ে। আজ আবার কিসের বাজি ধরেছিস? লাফিয়ে কেঁপে ওঠে তিয়ান।
ছোট ছোট ঢোক গিলে হাসি মুখ করে বলে। কোনো বাজি না। আমি আবার কিসের বাজি ধরবো, আজব তো। মেঘালয় ভুরু কুঁচকে ফেলে। কিছু একটা গন্ডগোল হচ্ছে। তিয়ান বড় হাসি দিয়ে বলে। আমি যাই। তিয়ানা যেতে নিয়ে পড়ে যাওয়ার ভান করে মেঘালয়ের উপর পড়ে যায়। আলতো হাঁক করে আর ঠোঁট গিয়ে মেঘালয়ের গালে ছোঁয়। শিউরে ওঠে মেঘালয়। ব্যালেন্স রাখতে এক হাতে তিয়ানার কোমর শক্ত করে ধরে। কি ঘটল ভাবতেই তার চোয়াল শক্ত হয়ে যায়। এক টানে নিজের থেকে সরিয়ে নেয় তিয়ানাকে। কঠোর কণ্ঠে ধমকে বলে। তোকে বলেছি না আমার গা ঘেঁষবি না। আশেপাশে তাকায় তিয়ানা। অবন্তী আর তার গ্যাং বাদে আরও কয়েকজন আছে, তাই সাহস নিয়ে বলে, চোরা কণ্ঠে বলে। আমারও না ইচ্ছে নেই আপনার গা ঘেঁষার। পড়ে যাচ্ছিলাম আমি, তাই ব্যালেন্স ধরতে আপনাকে ধরতে হয়েছে। হিংস্র চোখে তিয়ানার দিকে এগিয়ে যায় মেঘালয়। কয়েক পা পিছিয়ে যায় তিয়ানা। মেঘালয় তিয়ানার হাত শক্ত করে ধরে বলে। মুখে মুখে তর্ক করছিস? এত সাহস হয়ে গেছে? কিছুদিন শহরের বাইরে ছিলাম তাই ডানা গজিয়ে গেছে। চোখ বন্ধ করে নেয় তিয়ানা। উড়াধুরা ভাবে বলা শুরু করে। আপনি কে যে আপনাকে দেখলে সাহস দেখাবো বা ভয় পাবো? ডানা গজালে আপনার কি? আপনি শুধু ভাইয়ার বন্ধু, আমার অভিভাবক না। আর বাজি ধরেছি, ওই অবন্তী বজ্জাত মেয়ে একটা ছেলেকে দেখিয়ে বলল যদি ছেলেটাকে জড়িয়ে ধরে কিস করতে পারি তাহলে ও আর ওর চেলাগুলোকে নাকে খত দেবে। কিন্তু সেই ছেলে যে আপনি হবেন তা জানতো কে? আপনি জানলে আমি মরে গেলেও এই বাজি ধরতাম না। আপনাকে হাক কিস করার ইচ্ছে আমার নেই। নিজেকে এতটা ইম্পর্টেন্স মনে করবেন না। কথা শেষ করে তিয়ানা বুঝতে পারে কোথায় কি বলে ফেলেছে। ভীতু চোখে তাকায় মেঘালয়ের দিকে। মেঘালয় রাগ নিয়ে তার দিকেই চেয়ে আছে। এক প্রকার ধাক্কা দিয়ে ছেড়ে দেয় তাকে। বাইক নিয়ে চলে যায়। এখন নিজের উপরই রাগ হচ্ছে তিয়ানার। তবে অবন্তীকে ছাড়েনি। নাকে খড় দিয়েই বাড়ি ফেরে ভাইয়ের উপর ভাইয়ের বন্ধুর রাগ ছাড়ে। ঘরে সাউন্ড বক্সে লুঙ্গি ডান্স গান ছেড়ে নাচতে থাকে তিয়ানা। আজ সে খুব খুশি। ফাইনালি খারুসটাকে একটু টাইট দিতে পেরেছে। মনের মধ্যে খুব কিছুটা হলেও ছাড়তে পেরেছে। সেটা ভেবেই মনে আনন্দ হচ্ছে তার। তার জীবনটা পুরো তেজপাতা করে দিয়েছে ভাইয়ার বন্ধু নামক মেঘালয় প্যারাটা। এবার একটু হলেও মন শান্তি সে পেয়েছে। রিকশায় পাশাপাশি বসে তিলাত আর রিনি। তিলাত খুবই বিরক্ত। রিনি তাকে নিয়ে সারাদিন ঘুরতে চাচ্ছে। তবে তিলাতের এখন খুব ঘুম পাচ্ছে। তাকে যে করেই হোক ঘুমাতে হবে। তাই বিরক্ত নিয়ে মুখ ফুলিয়ে বসে আছে। রিনির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতো বকবক করেই যাচ্ছে। তিলাত প্যান্টের পকেট থেকে তুলা বের করে কানের ভিতর দেয়। রিনির বকবকের কারণে সে তার কাছে তুলোর প্যাকেট কিনে রেখেছে। মনে মনে রিনিকে হাজার রকম গালাগাল দিয়েছে। চোখ বুজে রিকশার সাথে লেগে ঘুমিয়ে পড়ে তিলাত। রিনি তার সারা শব্দ না পেয়ে তিলাতের দিকে তাকায়। ইতিমধ্যে তিলাত নাক ডাকা শুরু করেছে। অবাক রিনি। রিকশায় কেউ ঘুমোতে পারে? আশ্চর্য। এই কুম্ভকর্ণকে না দেখলে কখনো জানতো না। রেগে জোরে ধাক্কা দেয় তিলাতকে। লাফিয়ে ওঠে তিলাত। চোখ বুঝে বলতে থাকে। মা, তিনু ভূমিকম্প হচ্ছে। আমি নড়ছি, খাট নড়ছে। মেঘ, মেঘ ভাই বাচ্চা আমায়। আমি তোর কাছেই আমার বোন বিয়ে দেব। কথা দিচ্ছি, বাঁচিয়ে দে আমায়। রিকশাওয়ালা মামা রিকশা থামিয়ে রাস্তায় বসে শব্দ করে হাসতে থাকে। ফোঁস করে ওঠে রিনি। অনেকেই তাকিয়ে আছে তাদের দিকে। তিলাতের কান থেকে তুলো বের করে বলে, এটা কি? এক চোখ খুলে দেখে তিলাত। জিভ কাটে তিলাত। বিড়বিড়িয়ে বলে, কাম সারছে। মেকি হেসে বলে, এটা কি বাবু? দাঁত বের করে হাসি রিনি। দাঁতে দাঁত চেপে হেসে বলে, কেন বাবু, এটা জানো না কি? ডায়েরি নিয়ে বসে তিয়ানা। তার স্বভাব বা বদ অভ্যাস হলো ডায়েরি লেখা। ছোটবেলা থেকে এটা তার সঙ্গী। অবশ্য ডায়েরি গিফট করেছিল মেঘালয়ে। তিয়ানার 7ম জন্মদিনে 1 ডজন ডায়েরি তাকে গিফট করে মেঘালয়। আর বলে ডায়েরিতে প্রতিদিন যা যা ঘটে সব লিখে রাখতে। তিয়ানা লিখেও
তবে সেটা প্রতিদিনের সব ঘটনা না, শুধু মেঘালয় নামক প্যারাকে নিয়ে তার সব লেখা। লিখতে শুরু করে তিয়ানা। আমার জীবনের সবচেয়ে প্যারাময় মানুষটি হচ্ছে দ্য গ্রেট মেঘালয় চৌধুরী। আমার জন্ম থেকেই এই প্যারাটায় আমি সয়ে আসছি। প্রথমে বাবার বন্ধুর ছেলে, তারপরে ভাইয়ের বন্ধু। জীবন তেজপাতা করে ফেলেছে। ইনি যত প্যারা আমায় দিয়েছেন তত প্যারা এ জীবনে আমার বাবা মা ও ভাইয়াও আমায় দেয়নি কখনো। শুনেছিলাম আমার জন্মের পর যখন উনি আমায় কোলে নিয়েছিলেন, আমি নাকি তার কোলে পটি করে দিয়েছিলাম। এমনকি যতবার আমাকে কোলে নিয়েছেন, হয় আমি পটি করেছি নয়তো হিসু। এটা আমার তার থেকেই শোনা, এবং সেটা নিয়ে তিনি আমায় আমার এই 20 বছরের জীবনে কম জ্বালায়নি। অবশ্য শুধু তিনি না, আমার আর তার পরিবারের সদস্যরাও আমাকে নিয়ে বেশ হাসি ঠাট্টা করিয়েছেন। তবে বেশি পচানিটা আমি মিস্টার মেঘালয় চৌধুরীর কাছ থেকে খেয়েছি। এমন খাওয়া খেয়েছি যে এখন আর আমার ভাতের ক্ষুধা লাগে না। মাঝে মাঝে তো ইচ্ছে করে তার মাথায় চড়ে কাকের মতো পটি করে দুর্গন্ধ করে দিতে। তারপর বলতে ইচ্ছে করে যে এবার পচা, যত পারিস পচা, নো সমস্যা। এবার আমি জেনে বুঝেই সজ্ঞানে তোর মাথায় পটি করে দিয়ে দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছি। এবার যা খুশি পচা, যত খুশি পচা। কিন্তু মেঘালয় নামক প্যারাকে আমি শুধু ডায়েরির পাতাতেই যত খুশি গালি বা কথা শোনাতে পারি। বাস্তবে আমি তার সামনে নিতান্তই এক নিরীহ প্রাণী। তিনু শোন। মায়ের ডাকে লেখা শেষ করে ওঠে তিয়ানা। হেলতে দুলতে রান্নাঘরে মোড়াতে গিয়ে বসে, আলসে দিয়ে প্রশ্ন করে। কিছু বলবা? আমার বহুত ঘুম পাচ্ছে, ঘুমোতে হবে। যা বলার তাড়াতাড়ি বলো। কটমট করে মেঘের দিকে তাকায় তুলিকা আহমেদ। তিয়ানা মায়ের এমন চাহনি দেখে বুকা হাসে। তুলিকা মেয়ের দিক থেকে চোখ সরিয়ে টিফিন বক্স রেডি করে বিরিয়ানি রাখে তাতে। তিয়ানা বিরিয়ানি দেখে লাফিয়ে ওঠে, প্লেটে নিয়ে খেতে যায়। তুলিকা তার কাছ থেকে প্লেট টেনে নিয়ে টিফিন বক্সে হাত তুলে দেয়। তিয়ানার ঠোঁট উল্টে অসহায় চোখে মায়ের দিকে তাকায়। তবে তাতে তুলিকার ভ্রুক্ষেপ নেই। সে কড়াইতে তেল ঢেলে বলে, আগে বাটিটা নিয়ে মেঘদের বাড়িতে দিয়ে আয়, তারপরে সে খাবি। মেঘ বাবা বিরিয়ানি খুব পছন্দ করে। বিরক্ত হয় তিয়ানা। রাগ মিশ্রিত কণ্ঠে বলে, সারাক্ষণ মেঘ মেঘ। তোমার মেঘ বাবা বিরিয়ানি শুধু পছন্দ করে, আমি পছন্দ করি না। সব কিছুতে শুধু মেঘকেই দেখো তোমরা। আমি কোথায়? আমার কাছ থেকে যখন কেড়ে নিয়েছো খাবার, আমি খাবোই না তোমাদের বিরিয়ানি, তোমার বিরিয়ানি। মেয়ের এমন কথায় তুলিকা কিছুটা অবাক হয়। এর আবার কি হলো হঠাৎ করে? বাটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তিয়ানা। উদ্দেশ্য মেঘালয়ের বাড়ি। তাদের বাড়ি থেকে 5 মিনিটের পথ। হেঁটে যাওয়া আসা করা যায়। রুম লাগোয়া ব্যালকনিতে গিটার নিয়ে বসে মেঘালয়। তবে ব্যালকনি বলা যায় না, ব্যালকনি না বলে মিনি ছাদ বলা যায়। গিটারে সুর তোলার চেষ্টা করে মেঘালয়। তার অনেকগুলোর শখের প্রধান শখ গান আর গিটার। তার থার্ড ভালোবাসা বলা চলে। গেটের দিকে চোখ যায় তার। তিয়ানাকে আসতে দেখে মৃদু হেসে গিটারে সুর তোলে, সাথে নিজের কণ্ঠে। তিয়ানার বড় দুর্বলতা তার কণ্ঠের সুর, গান, তার গিটার বা ভায়োলিনের সুর। কলিং বেল বাজিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় তিয়ানা। মেঘালয় গান গাচ্ছে। এই কণ্ঠ তাকে খুব খুব করে টানে, কিন্তু সে চায় না, মোটেও চায় না এই কণ্ঠের জাদুতে নিজেকে হারাতে। তিয়ানা ভেবেও পায় না এমন খারুস বজ্জাত গম্ভীর ছেলের গলার স্বর কেন এত মিষ্টি সুন্দর হবে। হওয়া তো উচিত কর্কশ কণ্ঠের অধিকারী। চেহারা হওয়া উচিত লম্বা লম্বা তাল গাছ টাইপ, তবে তাল গাছের মতো লম্বা আছে যেখানে সে চুনুপুটি। আর এর নাক হওয়া উচিত ছিল সুপারি গাছের মতো লাম্বুস। কান হওয়া উচিত ছিল হাতির কানের মতো, কিন্তু সেগুড়ে বালে। হয়েছে পুরো ইংরেজিদের মতো ধৈর্যা, আর চেহারা তো মাশাল্লাহ। এদের পূর্বপুরুষ হয়তো ইংরেজি ছিল, তাই এত ধলা। যেদিন থেকে ক্রাশ শব্দের মানে সে জানে, সেদিন থেকে প্রতি ক্ষণে ক্ষণে এই খারুসটার উপর উঠতে বসতে ক্রাশ খায় সে। তবে যে কোনো সময় ক্রাশ বাসে পরিণত হতে পারে ভেবে নিজেকে সামলে নেয়। মেঘালয় নামক প্যারাকে আর যাই হোক,
বিশ্বাস করতে নেই। কখন যে এসে তাকে ভ্যানিশ করে দেবে ঠিক নেই। হঠাৎ হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে যায় তিয়ানা। কোমরে হাত দিয়ে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হলো। সামনে মেঘালয় দেয়ালে হেলান দিয়ে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। ভেঙচি কাটে তিয়ানা। এত ভাব যে কই থেকে আসে ভেবে পায় না সে। তিয়ানা উঠতে গিয়ে বুঝতে পারে বেশ ব্যথা পেয়েছে সে, তাই চিৎকার করে ডেকে ওঠে। মাম্মি। তিয়ানার চিৎকারে মেঘালয় নিজের অ্যাটিটিউড ভুলে কান চেপে ধরে। কিচেন থেকে ছুটে আসে মৌমিতা। তিয়ানাকে এভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে, জিজ্ঞেস করে, তিনু মা আমার কি হয়েছে? তিয়ানা ফুপিয়ে বলে, তোমার ছেলে আমায় ফেলে দিয়েছে মাম্মি। মেঘালয় কটমট করে তাকায় তিয়ানার দিকে। তিয়ানা তার মাম্মির কোলে মুখ লুকিয়ে হাসে। এবার খাক পোকা খারুস একটা। কানে হাত দিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে তিয়ানা। মেঘালয় তার সামনে কাউচে আয়েশ করে বসে বিরিয়ানি খাচ্ছে। তিয়ানা কটমট করে তাকিয়ে আছে। মেঘালয় তাকালে চোখে মুখে দুঃখে দুঃখে ভাব তৈরি করছে। না কিছু বলতে পারছে আর না সহ করতে পারছে। খারুস একটা। কি করে পারছে তাকে এভাবে দাঁড় করিয়ে রেখে বিরিয়ানিগুলো গিলতে? মনে দয়া মায়া নাই? বিরিয়ানির ঘ্রাণ নাকে এসে লাগছে তার, জিহ্বায় জল চলে আসছে। আর চোখে তাকিয়ে বলে মেঘালয়, আজকের বিরিয়ানি রান্না সবচেয়ে মজার হয়েছে, আহা, জিব্বাই লেগে আছে। তিয়ানার কষ্ট হয়, দুঃখ হয়। সবাই তার সাথে এমন করে। মা বাবার সবাই তার চেয়ে এই খারুসটাকে ইম্পর্টেন্ট দিচ্ছে। কিভাবে নিষ্ঠুরের মতো তাকে দেখিয়ে দেখিয়ে গিলে খাচ্ছে। অভিশাপ দেয় তিয়ানা, ডায়রিয়া, পেট খারাপ হবে এর, বাথরুমে সারাক্ষণ বসে থাকতে হবে। অভিশাপ দিয়েও মনের কষ্ট যায় না তার। ভ্যা ভ্যা করে কেঁদে দেয় তিয়ানা। কান্নার শব্দে মেঘালয়ের খাওয়া ছেড়ে তার দিকে ফিরে ভুরু কুঁচকে ফেলে। কাউচ থেকে উঠে দাঁড়ায়। অ্যাটিটিউড নিয়ে তিয়ানার দিকে এগিয়ে আসে। মেঘালয়কে এভাবে আসতে দেখে তিয়ানা কান্না থামিয়ে ফুপাতে থাকে। নিচের দিকে মুখ করে আর চোখে মেঘালয়ের দিকে তাকায় সে। মেঘালয় তাকেই দেখছে, তবে নাকটা কেমন টমেটোর মতো লাল হয়ে গেছে। ছোট ছোট ঢোক গেলে তিয়ানা। মেঘালয়কে দেখে মনে হচ্ছে সে রেগে আছে। নিজে নিজে বিড়বিড় করে তিয়ানা, অভিশাপ দিলাম সেটা শুনে নিল না তো, এবার কি হবে? মুখে দুঃখী দুঃখী ভাব আনে তিয়ানা। চোখ মুখ শক্ত হয়ে যায় মেঘালয়ের। তিয়ানা ভয়ে কান থেকে হাত নামিয়ে দৌড়ে চলে যেতে নেয়। মেঘালয় হাত ধরে আটকে দিয়ে তাকে কিছুটা কাছে টেনে আনে, তবে দূরত্ব বজায় রেখে। নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা হয় তিয়ানার। চোখে খিচে বন্ধ করে নেয় ভয়ে। কিছুক্ষণ তিয়ানার ভয় মাখা মুখ দেখে তাকে ছেড়ে দিয়ে ব্যালকনির রেলিং ধরে নিচের দিকে তাকায় মেঘালয়। নিজের মনকে শান্ত করে সে। অবাক হয় তিয়ানা, সাথে খুশিও। চলে যেতে নেয় মেঘালয়ের কণ্ঠ শুনে থেমে যায়। দূরে গাছের উপর থাকা টিয়া পাখির দিকে চেয়ে মেঘালয় বলে, তোকে ওয়ার্ন করছি, আমার সামনে কাঁদবি না, ফোপাবিও না। তিয়ানার সামনাসামনি এসে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে বলে, দ্বিতীয়বার এই ভুল করলে কিছু একটা হয়ে যাবে, তখন আমার দোষ দিবি না। বাঁকা চোখে তাকায়। আপাদ মস্তক দেখে ব্যালকনি থেকে চলে যায় মেঘালয়। তিয়ানা আহম্বক হয়ে দাঁড়িয়ে থাকে। কি বলল খারুসটা? কি হবে? খা খা করে রোদে ফুটপাতে বসে আছে তিলাত। রিনির সাথে এক প্রকার বড়সড় ঝগড়া হয়েছে তার। এখন প্রার্থনা করছে এই ঝগড়াতেই যেন রিনি নামক আপদ বিদায় হয়। তবে কতটা যে হবে তা নিয়ে সন্দেহ সে। তবে এই নিয়ে কয়েকবার তাদের ঝড়ের মতো লণ্ডভণ্ড মার্কা ঝগড়া তাদের হয়েছে, কিন্তু আপদ তার গলা থেকে নামেনি। রিনিকে তার ভালো লাগছে না। প্রথমে রিনির সুন্দর চেহারা দেখে ক্রাশ খেলেও এখন সেটা বাসে পরিণত হয়েছে। পাশে ফুটপাতের দোকান থেকে সিগারেট কিনে সিগারেট ধরায় তিলাত। প্রেম যে কাঁঠালের আঠা সেটা সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। সিগারেট শেষ করে পালস চকলেট কিনে মুখে দেয়। পকেট থেকে ছোটোখাটো পারফিউম বোতলটা বের করে সারা গায়ে মেখে নেয়।
তিয়ানাকে বিশ্বাস নেই, জানতে পারলে আম্মু আব্বুর কাছে ফাঁসিয়ে দেবে। সকল ভাইদের জন্য দোয়া করে তিলাত এমন বজ্জাত বোন যেন কারো না হয়। হারে বজ্জাত, মাঝে মাঝে মনে হয় পূর্বজন্ম বলে কিছু থাকলে রিনি আর তিয়ানা এই দুটোতে বোন ছিল হয়তো। সে দুটো এই জন্মে এসে তার বোন আর প্রেমিকা হয়ে জীবন ছারখার করে দিচ্ছে। তার দুঃখ হয় তিলাতের, এমন বজ্জাত মার্কা বোন হলো কেন তার? দুঃখ কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু কান্না আসছে না। দুঃখী মনে উঠে দাঁড়ায় তিলাত। আজ সে শহরে হাঁটবে খালি পায়ে হিমুর মতো। গায়ে একটা হলুদ পাঞ্জাবি থাকলে হয়তো ভালো হতো। অভিক আর তার বিয়ের ফটোতে হাত বুলায় মৌমিতা। তাদের বিয়ের 30 বছর হয়ে গেল। মেঘালয়ের বয়সও 28 হতে চলল। কিছুদিন পর তারা শ্বশুর শাশুড়িও হয়ে যাবে। সময় কত তাড়াতাড়ি চলে যায়। এই তো মনে হচ্ছে কিছুদিন আগে অভিক তার সাথে সম্পর্ক ছিন্ন করে ভিনদেশে পাড়ি জমিয়েছিল, তবে ফিরে এসেছে। অভিক তাকে বউ করেছে, তাদের একটা সুখের সংসারও হয়েছে। সেই সংসারে একটা রাজপুত্রও এসেছে। এখন শুধু রাজপুত্রের রানীকে খুঁজে আনার পালা, শুধু অভিক আসার অপেক্ষা। কিছুদিন হলো কাজের সূত্রে কানাডা গিয়েছে অভিক। দেশে আসতে আরও কয়েকদিন লাগবে, তারপর সে তার রাজপুত্রের বিয়ের ব্যাপারে কথা বলবে। ফোন বেজে ওঠে তার। অভিক কল দিয়েছে। মৃদু হাসে মৌমিতা। সে যখন অভিককে খুব মিস করে তখন কোনো একটা ভাবে অভিক তার মনের কথা বুঝতে পারে, আর তখনই সে হয় হাজির হয় তার সামনে, নয়তো কল করে। বাড়িতে এসে নিজের ঘরে চলে যায় তিয়ানা। খাটের উপর সোজা হয়ে শুয়ে পড়ে, চোখ বন্ধ করা মাত্র। মেঘালয়ের রাগে লাল টমেটো হয়ে যাওয়া নাকটা চোখের সামনে ভেসে ওঠে তার। বিরক্ত হয় তিয়ানা। উঠে বসে, আসন পেতে বসে। বিছানায় থাকা বালিশটা তুলে তার কোলে রেখে বালিশে মাথা রাখে। মানুষ কত কিছুতে ক্রাশ খায়, আর সে কিনা খালটা লাল টমেটো হওয়া নাকের উপর ক্রাশ খেলো। ঘুমানোর চেষ্টা করে সে, তবে ঘুমোতে পারছে না। বারবার চোখের সামনে মেঘালয়ের মুখ ভেসে ওঠে তার। এটা আবার কেমন রোগ হলো? এমন রোগের উপর বিরক্ত সে, খুব বাজেভাবে বিরক্ত। এমন রোগ তার চাই না। ডায়েরি নিয়ে বসে তিয়ানা, লিখতে শুরু করে। যাকে সহ্য করতে পারি না, শেষমেশ তার লাল টমেটো হয়ে যাওয়ার নাকে ক্রাশ খেলাম, এই মেঘালয় তো আমাকে মেরেই দেবে। এতদিন নিচে উপস্থিত থেকে জ্বালাতো, এখন কল্পনায় এসেও জ্বালাচ্ছে। জ্বালিয়ে পুড়িয়ে আমার জীবন তেজপাতা করে ছাড়লো ভাইয়ের বন্ধু নামক খারুসটা। এ কেমন অনুভূতি? আচ্ছা, এটাও ওনার আমাকে জ্বালানোর নতুন ফন্দি না তো? ডায়েরি বন্ধ করে টেবিলের উপর রাখে তিয়ানা। মন খারাপ হয়ে গেছে তার। ডায়েরিও লিখতে ইচ্ছে করছে না। মেঘালয়ের মুখ তার চোখের সামনে ভাসছে। লোকটা বড্ড খারাপ, তাকে একটু শান্তি দিচ্ছে না। বুকের মধ্যে কেমন ধুকপুক ধুকপুক করছে। দীর্ঘশ্বাস ফেলে সে, ভাবে মেঘালয়কে ভালোবেসে ফেললো না তো সে। ভাবতেই ভ্যা ভ্যা করে কেঁদে দেয় তিয়ানা। এমনটা হলে তো তার কি হবে? মেঘালয় জানলেও তো তাকে মেরে পুঁতে দেবে। এবার কি করবে সে? পৃথিবীতে কি আর ছেলে ছিল না? এত সুন্দর সুন্দর কিউটি কিউটি ছেলে থাকতে কিনা সে কিনা জাত শত্রুকে ভালোবেসে ফেললো। মনকে ধমকায় তিয়ানা। আর কাউকে পেল না। শেষে কিনা মেঘালয় কেঁদে নাকের চোখের পানি এক করে ফেলে তিয়ানার। যে করেই হোক মনকে সামলাতে হবে, নইলে তার কপালে বড়সড় দুঃখে আছে। এটা মেঘালয়ের কানে গেলে মেঘালয় তাকে চিবিয়ে চিবিয়ে কাঁচা খাবে। মাইয়াডা জীবন পুরা ছারখার কইরা দিল। দুঃখী কণ্ঠে বলে ওঠে তিলাত। শব্দ করে হাসে মেঘালয়। বেশ হয়েছে, না করেছিল সে তিলাতকে। বলেছিল ওই মেয়ে ডেঞ্জারাস, কিন্তু শোনেনি, ক্রাশ খাইছে। খা এখন। মেঘালয়কে হাসতে দেখে বিরক্ত হয় তিলাত, যাকে বলে চরম বিরক্ত। তার ইচ্ছে করছে মেঘালয় চকচকে সুন্দর দাঁতগুলো তুলে তা দিয়ে ফুটবল খেলতে। পরক্ষণে মত পাল্টে তিলাত। ফুটবল খেলা যায় না, তার চেয়ে দাঁত খুলে মালা বানিয়ে ওর পাজি মেয়েকে গিফট করবে। কিছুদিন
ধরে সোশ্যাল মিডিয়ায় পরিচিত স্ট্রল একজন ব্যক্তি নিজের দাঁত খুলে প্রেমিকাকে গিফট করেছে। তিলাত নিজের দাঁত নয়, বন্ধুর দাঁত খুলে গিফট করবে। তিলাতকে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকায় মেঘালয়। বন্ধুটা আবার গেটে হয়ে গেল না তো বিরহে? কেমনে চেয়ে আছে। নিজের দিকে তাকায় মেঘালয়, শার্ট টেনে ভালো করে বসে, তিলাতের থেকে একটু দূরে সরে বসে, খ্যাক খ্যাক করে কেসে ওঠে। বিরক্তিতে চোখ সহ মুখে কুঁচকে ফেলে তিলাত। রাগ নিয়ে কিছু বলতে নেয়, তাকে বলতে না দিয়ে মেঘালয় বলে, গার্লফ্রেন্ডের প্যারায় তো লিঙ্গ পরিবর্তন হইয়া গেল নাকি? অমন কইরে তাকাইয়া আমারে কি দেখোস? হাঁ হয়ে যায় তিলাত। হোয়াট? লিঙ্গ পরিবর্তন? ফুঁসে ওঠে সে। উঠে গিয়ে এলো পাথারি কয়টা পাঁচ মারে মেঘালয়ের পিঠে। হো হো করে হেসে দেয় মেঘালয়। ফুটপাতে হাত পা ছড়িয়ে বসে তিলাত, রাগে ফুঁসতে থাকে। মেঘালয় হাসতে হাসতে বলে, দুই ভাই বোন এক, দুজনই খালি ফোঁস করে। চোখ গরম করে তাকায় তিলাত। চুপসে যায় মেঘালয়, হাসি থামিয়ে ঠোঁটে আঙুল দেয়। মুখ থেকে রাগী ভাব সরিয়ে দুঃখী ভাব আনে তিলাত। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দুঃখী স্বরে বলে, মাইটার হাত থেকে বাঁচা আমায়, না হলে আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি পাগল হয়ে যাব। মাইনকার চিপায় পড়ছি, ওই মাইয়া বহুত ক্যাসালের মাইয়া। সিরিয়াস হয় মেঘালয়, চেহারায় গম্ভীর ভাব আনে মেঘালয়। হাসি পেলেও হাসা যাবে না পাগলটার খেপে। পরে দেখা যাবে তার প্রেমেই সিনেমার শয়তান ভাইদের মতো দানব হয়ে দাঁড়ালো। নিজের স্বার্থে হলেও কিছু করতে হবে। গম্ভীর স্বরে বলে, আমারে ছেড়ে দে, আমি দেখে নেব। কাল আমাকে সাথে করে নিয়ে যাবি। বাঁকা হেসে বলে, তারপর দেখব কত ঝাঁজ তোর রিনি বেবির। চল। বসা থেকে উঠে দাঁড়ায় তারা। তিলাতের কাঁধে হাত দিয়ে বলে, এখন বাড়ি চল। আন্টি তোকে ফোনে পাচ্ছিল না, তাই আমায় কল করেছে, বাড়ি যেতে বলছে। মৃদু হাসে তিলাত। মেঘালয়ের কাঁধে নিজের হাত দিয়ে দুজন গলাগলি বেঁধে বাড়ির পথে হাঁটে। পুরনো ডায়েরি নিয়ে ব্যালকনিতে গিয়ে বসে তুলিকা। ডায়েরির পাতাগুলোতে কিছু সুন্দর মুহূর্তের ফটো, তবে সেটা তার নয়, তার স্বামী আর তার বড় বোন তিয়াশার। দুজনকে বেশ মানিয়েছে। হিংসে হচ্ছে, আবার কষ্টও হচ্ছে। মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয় তার। মনে হয় সে তাদের মাঝে চলে আসলো না তো, নিজের বোনের সুখের সংসারে ভাগ বসালো না তো, নিজের বোনের জায়গা দখল করলো না তো। তাচ্ছিল্য হাসে। সংসারে ভাগ বসিয়েছে ঠিকই, তবে ভালোবাসায় কই আদৌ কি সে ভাগ বসাতে পেরেছে? 20 বছরে সে কখনো সাদিদের মুখে তার জন্য হাসি দেখেনি, ভালোবাসার প্রকাশ দেখেনি। শুধু কর্তব্য পালন করে যেতে দেখেছে সে তো সব ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু ভাগ্য তাকে আবার এখানে নিয়ে এসেছে। আম্মু, আম্মু। তিয়ানার ডাকে ভাবনা থেকে বের হয় তুলিকা। ডায়েরিটা লুকিয়ে চোখের কোণে জল মুছে মেয়ের ঘরের দিকে যায়। খাটে উপুত হয়ে ঝুলছে তিয়ানা। মেয়েকে এভাবে ঝুলতে দেখে হতবম্ব হয় তুলিকা। তড়িঘড়ি করে টেনে তুলে বসিয়ে দেয়। গাল ফুলিয়ে বসে তিয়ানা। চুল এলোমেলো হয়ে ছিটিয়ে আছে। মাথায় চুল গুছিয়ে বেঁধে কপাল কুঁচকে মেয়েকে দেখে তুলিকা। মায়ের তুখোর চাহনিতে ভাগ্যতে পাল্টায় না তিয়ানার। সে তার মতোই মুখ ফুলিয়ে আছে। এবার চিন্তা হয় তিয়ানার, জিন ভূতে ধরল না তো তার মেয়েকে? এই মেয়ের তো ঠিক নেই। বন জঙ্গল সব জায়গাতেই তার পায়ের ধুলো আছে। শুকনো ঢোক গেলে তুলিকা মেয়ের কাছে বসে গালে হাত দিয়ে আদরি স্বরে প্রশ্ন করে, এভাবে ঝুলছো কেন আম্মা? কি হয়েছে? মায়ের এত মিষ্টি কথায় ভরকায় তিয়ানা। তার আম্মু এত মিষ্টি করে কথা বলছে, অবিশ্বাস্য। গাল ফুলিয়ে উত্তর দেয় তিয়ানা। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি আম্মু। আতকে ওঠে তুলিকা। পাগল হয়ে যাচ্ছে মানে কি? মেয়ের কথা শুনে কেঁদে দেয় তুলিকা। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলে। তিয়ানা মায়ের হঠাৎ কান্নার মানে বুঝতে না পেরে আহাম্বক হয়ে চেয়ে থাকে। ভীতু কণ্ঠে বলে তুলিকা, আমাকে ওঝা ডাকতে হবে।
আমার মেয়েকে জিন ভূতে ধরে ফেললো শেষে। এই এই এই, কে ঢুকেছিস আমার মেয়ের ভিতর? বের হয়ে আয় বলছি। হা হয়ে যায় তিয়ানা। কে ঢুকবে তার ভিতরে? সে যেখানে যাচ্ছে, যা ভাবছে, শুধু সব জায়গায় মেঘালয় আর মেঘালয়। তার মনে হচ্ছে সে পাগল হয়ে যাচ্ছে, তাই সবখানেই মেঘালয়কে দেখতে পাচ্ছে। এই যে সে খাটের উপর ঝুলেছিল, তখনও সে নিচে ফ্লোরে মেঘালয়কে দেখতে পাচ্ছিল। ফ্লোরে বসে কেমন তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল নির্লজ্জ মেঘালয়। মুখ ফুলিয়ে বসার ঘরে কাউচে হাত পা গুটিয়ে বসে আছে তিয়ানা। বড় চুলগুলো পিঠে আউলা ঝাউলা হয়ে ছড়িয়ে আছে। তার সোজাসুজি কাউচে মেঘালয় আর তিলাত কপাল কুঁচকে বসা। পাশে তুলিকা জিন ভূত বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। মায়ের এই জিন ভূতের কাহিনীতে বিরক্ত তিয়ানা, কিন্তু মায়ের ভয়ে কিছু বলতেও পারছে না। তুলিকার ঠিক নেই, দেখা যাবে এই খারুসটার সামনে তার পিঠে দুরুম করে কয়েক ঘা লাগিয়ে দেবে। তখন তার পেস্টিস পাঞ্চার হয়ে রাস্তায় গড়াগড়ি খাবে। ফুস করে শ্বাস কাউচ থেকে উঠে দাঁড়ায় তিয়ানা। একবার সবাইকে দেখে নিজ ঘরে গিয়ে খিল আটকে দেয়। তুলিকা তা দেখে চেঁচিয়ে বাড়ি মাথায় করে। দরজার সাথে লেগে ফ্লোরে বসে পড়ে তিয়ানা। মায়ের চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে বাইরে থেকে। এতক্ষণ মেঘালয়ের সামনে দম আটকে যাচ্ছিল তার। আর কিছুক্ষণ থাকলে দম আটকে বেহুশ হয়ে যেত সে। তখন তার আম্মু ভাবতো জিন ভূত তার মেয়েকে কবজা করে ফেলেছে। কি করে সে বোঝাবে জিন ভূত নয়, তোমার আদরের মেঘালয় তোমার মেয়েকে কবজা করে ফেলেছে আম্মু। সময় সব জায়গায় শুধু খারুসটাকে দেখছে। জিন ভূতে না ধরলেও তোমার মেয়ে পাগল হয়ে যাবে আম্মু। ঠোঁটে উল্টে ভ্যা ভ্যা করে কেঁদে তিয়ানা। কেমন যেন বুকের ভেতর তোলপাড় করছে, লজ্জা লজ্জা লাগছে। এমন অনুভূতি সে চায় না তো, মন বুঝে না কেন। ওই খারুসটা তাকে গুলি করে মারবে, তার মাথায় চড়ে নাচবে। মেঘালয়ের দু হাতের মাঝে দেয়াল ঠেসে দাঁড়িয়ে তিয়ানা। বুকের ভিতর কেমন ধুকপুক করছে। মেঘালয় এত কাছে আসছে, তবে দূরত্ব আছে মাঝে। শ্বাস আটকে যাচ্ছে তার, অদ্ভুত অনুভূতি হচ্ছে। মেঘালয় সন্দেহ চোখে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখছে তিয়ানাকে। তিয়ানার লজ্জা লাগছে, মেঘালয়ের দিকে তাকাচ্ছে না। আশেপাশে চোরা চোখে দেখছে, তা দেখে ভুরু কুঁচকায় মেঘালয়। এক হাত দেয়ালে রেখে আর এক হাত প্যান্টের পকেটে রেখে ক্রুদ্ধ দৃষ্টিতে তিয়ানাকে পর্যবেক্ষণ করছে। কলজে শুকিয়ে যাচ্ছে তিয়ানার। এমনিতেই কেমন অনুভূতি হচ্ছে মেঘালয়কে নিয়ে, তারপর আবার মেঘালয়ের তুখুর দৃষ্টি নিতে পারছে না সে। কাঁদো কাঁদো মুখ করে তিয়ানা কেঁদে দেওয়ার মতো অবস্থা। সে মানতে পারছে না কি করে সে মেঘালয়কে ভালোবেসে ফেললো। কেমন একটা লজ্জাকর ব্যাপার, সবাই জানলে কি ভাববে। তিয়ানার কাঁদো কাঁদো মুখ দেখে তার কপালে 2 আঙুল দিয়ে টোকা দেয়। কপালে হাত দিয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে নেয় তিয়ানা। তবে কাদার আগেই মেঘালয় থমকে ওঠে। না কেঁদে ফুপাতে ফুপাতে থাকে তিয়ানা। রাগ হয় মেঘালয়ের। কপালে 2 আঙুল দিয়ে স্লাইড করে রাগ শান্ত করে। তিয়ানার 2 খাদে হাত দিয়ে কিছুটা কাছে এনে হিসিয়ে বলল, তোকে ওয়ার্ন করছিলাম না, আমার সামনে কাঁদবি না, ফুপাবিও না। ভয়ে কেঁপে ওঠে তিয়ানা। মিয়ে যায় সে। কাঁদো কাঁদো আদরে স্বরে বলে, আপনি আমায় আটকে রেখেছেন কেন? বাড়ি যাব আমি। তিয়ানার মুখের দিকে তাকায় মেঘালয়। কাদার আগেই গাল দুটো হালকা লাল হয়ে গেছে। শুকনো ঢোক গেলে ছেড়ে দেয় তাকে। শক্ত কণ্ঠে প্রশ্ন করে, তোর এই অদ্ভুত ব্যবহারের মানে কি? ভয়ে ভয়ে উত্তর দেয় তিয়ানা। কি অদ্ভুত ব্যবহার ভাইয়া? হঠাৎ রাগ উঠে যায় মেঘালয়ের। আগুন চোখে দেখে তিয়ানাকে। মেঘালয়কে হঠাৎ রাখতে দেখে কনফিউজড হয়ে যায় তিয়ানা। রাগের মতো তো কিছু বলেনি সে, তাহলে রাগলো কেন? তাকে কনফিউজড করে রেগে গিয়ে সামনে থাকা কাউজে লাথি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় মেঘালয়। তিয়ানা হতবম্ব হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরিচিত ঘ্রাণ নাকে এসে লাগে। বালিশে নাক ডুবায় সে।
নাক টেনে স্নেন নেয় হাসে তিয়ানা। অকারণেই হাসি আসছে। সে কি প্রেমে পড়ে পাগল হয়ে গেছে? অভিকের পছন্দের খাবার রান্না করে মৌমিতা। প্রায় 20 দিন পর অভিক দেশে ফিরছে, তাই অভিকের পছন্দের খাবার রান্না করে টিফিন বক্সে নিয়ে নেয়। অভিক এয়ারপোর্ট থেকে হসপিটালে যাবে, তাই খাবার সাথে নিয়ে যাচ্ছে। সব গুছিয়ে ব্যাগ হাতে নেয় মৌমিতা। ধপধপ পায়ের শব্দ ফেলে মেঘালয় সিঁড়ি বেয়ে নিচে আসে। ডাইনিংয়ে গিয়ে খাবার খেতে বসে। চোখে মুখে রাগের আভা স্পষ্ট। অবাক হয় মৌমিতা। তার ছেলের আবার কি হলো? কাউচে ব্যাগ রেখে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায় মৌমিতা। চেয়ার টেনে ছেলের পাশে বসে তাকে লক্ষ্য করে। খাবার মুখে দিয়ে ভুরু কুচকে মায়ের দিকে তাকায় মেঘালয়। ছেলের ভুরু কুচকানো দেখে হেসে ফেলে মৌমিতা। নিজের মেঘালয়ের মতো এক ভুরু কুচকানোর চেষ্টা করে। হাসে মেঘালয়। ছেলেকে হাসতে দেখে মৌমিতাও হাসে। মেঘালয়ের নাক ধরে টান দিয়ে বলে, তোরা বাপ বেটা এক ভ্রু কি করে কুচকাস? আমি এত বছরেও পারলাম না। মন খারাপের ভান করে বলল মৌমিতা। হাসে মেঘালয়, বলল, এটা শুধু আমাদের স্টাইল, সবাই পারে না। বলে ভাব নিয়ে শার্টের কলার ঠিক করে মেঘালয়। হেসে দেয় মৌমিতা, বলল, হ্যাঁ, তোমরা তো এক পিসই আছো। দুজনেই হাসে। উপরের দিকে তাকিয়ে বলল মৌমিতা, তিনু কই? তোর সাথে কথা ছিল। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে মেঘালয়। দেখো কি আকাম করছে আমার ঘরের। ওর কথা ছাড়ো, আব্বুর আসার কথা তো আজ। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে সরাসরি হসপিটালে যাবে, তারপর বাড়িতে আসবে। ও আচ্ছা, তুমি কখন যাচ্ছ? এই তো এখন। তোর সাথে কথা ছিল। খাওয়া থামিয়ে দেয় মেঘালয়। মায়ের দিকে তাকিয়ে বলল, বলো। হসপিটালে জয়েন করছিস কবে? টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে উত্তর দেয় মেঘালয়। কিছুদিন পর যাব। কিছু ভেবে টেনশন নিয়ে বলে মেঘালয়। ড্রাইভার আছে নাকি আমি আসবো? কাউচ থেকে ব্যাগ হাতে নিয়ে বলল মৌমিতা। হ্যাঁ, ড্রাইভার আছে, তোকে যেতে হবে না। তিনুর সাথে থাক, ও একা আছে। আর হ্যাঁ, দেখ কি করছে, ঘুমিয়ে গেল না তো? সকালের খাবার খায়নি এখনো। সবজি কাটাকুটি করছে তুলিকা। সপ্তাহে ছুটির দিনই তিনি বাড়িতে থাকতে পারেন, তাই দিনটাকে স্পেশাল করার জন্য সবার পছন্দের খাবার রান্না করে। ছেলে মেয়ে দুটোর পছন্দ অনুযায়ী রান্না করে। সাদিতের পছন্দেরও রান্না করে, তবে কখনো বলেনি খাবার ভালো হয়েছে। আসে, খায়, চলে যায়। তাচ্ছিল্য হাসে তুলিকা। নিজের প্রতি তাচ্ছিল্য হয় তার। ছেলে মেয়ে তার হলেও স্বামীকে সে পায়নি, আজও পেল না। এত বছর হয়ে গেল, তবে সাদিতের কাছ থেকে ক্ষমাটা সে পায়নি। একটা ভুলের শাস্তি 20 বছর ধরে পেয়ে যাচ্ছে সে। কিন্তু তারও কি করার ছিল? মায়ের কথা মনে পড়ে যায় তুলিকার, বড্ড মনে পড়ছে। শেষে মায়ের ভাগ্যই পেল সে। আজ বুঝতে পারছে মা কত কষ্টে, কত যন্ত্রণা নিয়ে তাদের মানুষ করেছে। বাবার সংসারে দেখেছে, এটা জেনেও যে তার স্বামী পর নারীতে আসক্ত, তাকে কখনো ভালোবাসেনি। তবে এই দিক দিয়ে নিজেকে ভাগ্যবতী মনে করে তুলিকা। তার স্বামী নিজ স্ত্রীকে ভালোবাসে, অন্য নারীকে না। এটুকু ভেবে মনে শান্তি পায় সে। তার মা তো স্বামীর ভালোবাসাও পায়নি কোনো দিন, কিন্তু সে যে একেবারে পায় না এমন তো না। তার স্বামী সকল কর্তব্য পালন করে তার প্রতি, রাতে কাছেও আসে, ছোঁয়ায় ভালোবাসাও পায় তুলিকা। তবে প্রকাশ নেই। তাতে কি হয়েছে? শরীরের খোরাক তো মিটেছে, মনের না মিটুক। যাদের জন্য সব ছেড়ে ছুড়ে এখানে এসেছিল তারা তো ভালোই আছে, এটাও কম কিসে। একের পর এক কল করে যাচ্ছে রিনে, তবে তিলাত ফোন ধরছে না। ছেঁচড়া মেয়ে দেখেছে সে, তবে রিনির মতো না। যখন সে কল ধরছে না তারপরও কল দিয়ে যাচ্ছে। মেয়েটা পিছু যে কবে ছাড়বে, হতাশভাবে কোলবালিশ জড়িয়ে শুয়ে থাকে তিলাত। ছুটির দিন ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু এই মেয়ে ঘুমোতে দিলে তো কল মেসেজ দিয়ে যাচ্ছে। না পেরে ফোন অফ করে রাখে তিলাত। যদি রিনি তাকে ভালোবাসে, এভাবে কল মেসেজ সারাদিন দিত, তাহলে তার মতো খুশি কেউ হতো না।
কিন্তু মেয়েটা সব ছেলেকেই জ্বালায়। নিজের প্রতি দুঃখ হয় তিলাতের। শেষে কিনা একটা প্লে গার্ল মেয়ের সাথে রিলেশনে জড়ালো। ভাবতেই বমি আসে তার। একটু লজ্জা নেই মেয়েটার। এমন নির্লজ্জ কেন মেয়ে হয়ে? নিজেরও হয়তো হিসেব নেই ওই মেয়ের মোট কতজন ছেলের সাথে শুয়েছে ওই অবধি। ঘেন্না লাগে তিলাতের। শরীর গিদগিদ করে ওঠে ঘৃণায়। ঠোঁটের নরম কিছুর স্পর্শে নড়ে ওঠে তিয়ানা। মৃদু হাসে মেঘালয়। কপালে ঠোঁট ছোঁয়ায় তিয়ানার। কেঁপে ওঠে তিয়ানা। হাসে মেঘালয়। চুলে হাত বুলিয়ে দেয় তিয়ানার। নড়াচড়ায় পেট থেকে জামা সরে যায় তিয়ানার। ঢোক গিলে চোখ সরিয়ে নেয় মেঘালয়। ব্ল্যাঙ্কেট টেনে গায়ে জড়িয়ে তিয়ানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে মেঘালয়। তোকে পবিত্রভাবে চাই আমি। তোকে স্পর্শ করব পবিত্রতার সাথে। না আমি নিজে কখনো তোকে অপবিত্র করব, আর না কখনো তুই নিজে অপবিত্র হতে পারবি। বাইক পার্ক করে ডিপার্টমেন্টে যেতে নেয় তিয়ানা। অবন্তী তার সাঙ্গপাঙ্গ নিয়ে তার পথ আটকে দাঁড়ায় তিয়ানার। ভুরু কুচকায় তিয়ানা। জিন্স প্যান্টের পকেটে হাত দিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে ভুরু নাচিয়ে প্রশ্ন করে। হোয়াট? অবন্তী মিষ্টি হেসে বলে। কেমন আছিস? তিয়ানা গলা কাত করে বাঁকা চোখে অবন্তীর দিকে তাকায়। ভূতের মুখে রাম নাম। তাকে জিজ্ঞেস করছে কেমন আছে। সেটা কে? অবন্তী নিজের ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে প্রশ্ন করে। কি কাজ? তুই জিজ্ঞেস করেছিস আমি কেমন আছি। সূর্য কোন দিকে কেমন করে উঠল? অবন্তী মৃদু হেসে আমতা আমতা করে বলে। কয়েকদিন ভার্সিটি আসিসনি, তাই ভাবলাম। থামিয়ে দেয় তিয়ানা। কুর্দ হেসে বলে। কেন? কি ভাবছিস? উপরে চলে গেলাম কি না? চোখ ছলছল করে ওঠে অবন্তীর। বিরক্ত হয় তিয়ানা, রাগ হয়, সাথে মনের ভিতরে কোথাও জ্বালা শুরু হয়। নিজেকে সামলে নেয় সে। কঠিন তবে শান্ত কণ্ঠে বলে। তোর এই চামচাদের নিয়ে সর। ফুঁসে ওঠে রাবিন। তেড়ে গিয়ে বলে। মুখ সামলে কথা বল চামচা। কিসের আমরা ফ্রেন্ডস? বাঁকা হাসে তিয়ানা। হা হা ফ্রেন্ডস। চোখে জল আসে তিয়ানার। চোখের জল লুকাতে আশেপাশে তাকিয়ে রবিনের উদ্দেশ্যে বলে। তো তোর এই ফ্রেন্ডস নিয়ে আমার সামনে থেকে ফোট, ফালতু কোথাকার। বাঁকা চোখে একবার অবন্তীর নিচু মুখের দিকে তাকিয়ে জলে ভরা চোখ দুটো দেখে পাশ কাটিয়ে চলে যায়। এসবে তার কিছু যায় আসে না। না এই কান্নায়, যখন সে ভাবে ফ্রেন্ডস বলতে কিছু হয় না। ভাইয়া আর মেঘালয় ভাইকে দেখলে তার মনের চিত্রটা পাল্টে যায়। তখন মনে হয় এই তো হয়। চোখের কোণের জল মুছে হালকা হেসে ক্লাসে চলে যায় তিয়ানা। একবার পিছু ফিরে তাকালে সে দেখতে পেত কেউ চাতক দৃষ্টিতে তার দিকে যাওয়ার পথে তাকিয়ে আছে। বেডরুমের সোফায় বসে নিউজ পেপার পড়ছে সাদিদ। তুলিকা চা এনে তার সামনে রাখে। তুলিকাকে এক নজর দেখে গম্ভীর মুখে চায়ের কাপ তুলে নেভয় সাদিব। দীর্ঘশ্বাস ফেলে তুলিকা। কান্না পায় তার। বয়স হয়েছে। আগের মতো সেই শক্ত মনটি আর নেই। এখন আর এই অবহেলাগুলো সে সহ করতে পারছে না। 20 বছর ধরে সব সহ করে আসছে সে। আর কত? বুক ভারী হয়ে ওঠে তার। উঠে রুমে লাগোয়া ব্যালকনিতে চলে যায় তুলিকা। আজ বড্ড অতীত মনে পড়ছে। খুব কি ক্ষতি হতো যদি নিজের জায়গাটা ছেড়ে সে না যেত। আজকাল নিজের উপর করুণা হয় তুলিকার। কি অতীত নিয়ে ভাবছো? নিজেকে ঘৃণা হচ্ছে না? কানের কাছে হঠাৎ শান্ত তবে কঠোর কণ্ঠের শব্দগুলো শুনে চমকে ওঠে তুলিকা। শব্দ করে হেসে ওঠে সাদিদ। কষ্ট হয় তুলিকার, বড্ড কষ্ট হয়। ব্যালকনি থেকে চলে যেতে নেয় সে। পেছন থেকে তার হাত খামচে ধরে সাদিদ। ফুপিয়ে ওঠে তুলিকা। কুর্দ হাসে সাদিদ বলে। কষ্ট হচ্ছে? আমারও হচ্ছিল যখন তোমার জন্য আমি আমার ভালোবাসা হারিয়েছিলাম। সেই 12টা বছর আমি কষ্ট পেয়েছি। 12 বছর মানে বোঝো, 1 যুগ আমি ধোকে ধোকে মরেছি শুধু তোমার জন্য। তার দ্বিগুণ শাস্তি তুমি পাবেই। তুলিকার হাত ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায় সাদিদ। কাউচে বসে পড়ে তুলিকা। কষ্ট হচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। সেই সাথে আফসোস হচ্ছে। ড্রয়িং রুমের সোফায় থম মেরে বসে আছে
তিলাত। নিজের মায়ের জন্য ঘৃণা কষ্ট দুটোই হচ্ছে তার। সাদিদের বলা সব কথা সে শুনে ফেলেছে। মাকে এই অবস্থায় দেখে কষ্ট হচ্ছে তার, সেই সাথে নিজের উপর রাগ হচ্ছে তার। আম্মুকে জোর করে নিজের কাছে রেখে সে কোনো ভুল করলো না তো? তার আব্বু আজও আম্মুকে ঘৃণা করে। 20 বছরে একটু পাল্টায়নি তার আব্বুর রাগ। এত বছর তার আম্মু তাদের সাথে ভালো থাকার অভিনয় করে এসেছে। চোখ দুটো লাল হয়ে যায় তিলাতের, বুকের ভিতর জ্বালা করছে। আম্মুর জন্য বড্ড কষ্ট হচ্ছে। মৌমিতাকে জড়িয়ে শুয়ে পড়ে অভিক। কিছুটা লজ্জা লাগে তার, উঠে নিতে চায়। তাকে উঠতে দেখে হেসে ওঠে অভিক। মৌমিতাকে নিজের কিছুটা কাছে টেনে কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে, বুড়ি হয়ে গেলে তারপরে এত লজ্জা? ফুঁসে ওঠে মৌমিতা। অভিকের হাত কোমর থেকে সরিয়ে বলে, এত রোমান্টিক হতে হবে না। আমি ভুলিনি আপনি আমাকে ফেলে গিয়েছিলেন। 5 বছর ধরে কষ্ট পেয়েছি। হাত দিয়ে কপাল চাপড়ে অভিক। 30 বছর ধরে একটা খোঁটা শুনে আসছে সে। হতাশ কণ্ঠে বলে ওঠে অভিক, 30 বছর হয়ে গেল, তবুও তোমার এই খোঁটাটা গেল না। কাঁথা ভাঁজ করতে করতে উত্তর দেয় মৌমিতা, আগামী 30 বছরও ভুলবো না আমি। আজ সেই দিন যেই দিন আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিলেন। তাই প্রতি বছর এর মতো আজকের জন্য আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন। বলেই কাঁথা ভাঁজ করে রেখে ঘর থেকে বেরিয়ে যায় মৌমিতা। অসহায় চোখে মৌমিতার যাওয়ার দিকে তাকিয়ে থাকে অভিক। প্রতি বছরের মতো আজকেও তার কপালের বাড়িতে খাবারে জুটবে না। তাই রেডি হয়ে ঘর থেকে বের হয় প্রিয় বন্ধু সাদিদের বাড়ির উদ্দেশ্যে। খেতে তো হবে। নিজের অবস্থা দেখে করুণা হচ্ছে তার। সব বাঘ সমতুল্য পুরুষই নিজের বউয়ের কাছে বিড়াল। আহা, কোথায় গেল সেই দিন যখন সে টিচার, বউ তার ছাত্রী। এক ধমক চুপ হয়ে যাওয়া সেই মেয়ে আজ তাকে নাকে দড়ি দিয়ে নাচাচ্ছে। হায় রে জীবন, হায় রে বউজাতি, ধন্যই তোমরা। তিয়ানার ভার্সিটির সামনে এসে বাইক পার্ক করে মেঘালয়। পকেট থেকে ফোন বের করে তিয়ানাকে কল করে। ক্লাস শেষে বের হয় তিয়ানা। হঠাৎ মেঘালয়ের কল দেখে অবাক হয় সে। আজকে সূর্য হয়তো পশ্চিম দিক দিয়েই উঠেছে। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে তার সাথে। যে মনের ভুলেও ফোন দেয় না, আজ তার ফোন। বাহ! ফোন রিসিভ করে কানে ধরতেই ধমক। এত দেরি কেন ফোন ধরতে? মনে মনে বিরক্ত হলেও ভয়ে কিছু বলে না তিয়ানা। মিনমিন করে প্রশ্ন করে, আপনি হঠাৎ ফোন করলেন কেন? দাঁতে দাঁত চেপে উত্তর দেয় মেঘালয়, তোর সাথে প্রেম করতে। নাউজুবিল্লাহ। কথা কানে নেয় না মেঘালয়। ব্যস্ত কণ্ঠে বলে, ক্যাম্পাস থেকে বের হ, রাস্তায় আছি আমি, একসাথে বাড়ি যাব। আর হ্যাঁ, বাইকে চিন্তা করতে হবে না, পাশের বাসায় রাশেদকে বলছি ও নিয়ে যাবে। ও ক্যাম্পাসেই আছে, বাইকের চাবি ওকে দিয়ে আয়। কথা শেষ করে তাকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় মেঘালয়। রাগ ওঠে তার, তবে তার উপর রাগ হচ্ছে মানুষটা মেঘালয়। তাকে কিছু বলার সাহস তার নেই। প্রায় 52 বছর আগের কাহিনীর শুরু। তুলিকা, তিয়াশা যমজ 2 বোন। তাদের যে রাতে জন্ম হয় সেই রাতে তাদের বাবা আজমল মিয়া দীর্ঘদিনের পরকীয়ার সঙ্গী নিজের আপন চাচাতো ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে ঘরে তোলেন। তুলিকা তিয়াশার মা মিসেস তাকলিমা বেগম সেদিন টাটুস কোনো শব্দ না করে নিজের ঘর ছেড়ে দেন নতুন দম্পতিকে। এই ঘটনা জানাজানি হলে গ্রামের সবাই আজমল মির্জাকে এক ঘরে করে দেওয়া হয়। তাকলিমা বেগমের বাবা তখন জীবিত থাকায় নিজের মেয়েকে সেখানে এক মুহূর্ত না রেখে যমজ 2 নাতনিসহ শহরে নিয়ে বাড়িতে নিয়ে যান। তাকলিমা বেগমও বাবার ইচ্ছেকে মান্য করে বাবার সাথে নিজ গৃহে চলে যায়। প্রায় 5 বছরের সংসার জীবনে মায়া কাটিয়ে আজমল মিয়াকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তাই শহরে বড়লোক বাবার একমাত্র মেয়ে হয়েও গরিব আজমল মিয়াকে ভালোবেসে নিজের রাজকীয় জীবন ছেড়ে তার কুঠিরে এসে ওঠেন। মিসেস তাকলিমা বেগমের বাবা মিস্টার তৌকিত আহমেদ নিজের মেয়ের ভালোবাসাকে সম্মান করে তাকে আজমল মিয়ার সাথে বিবাহ দেন। তবে তার এখন বেশ আফসোস হয় সেই সিদ্ধান্তে। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায়
বাবার সব সম্পত্তির মালিক মিসেস তাকলিমা বেগম হন। যমজ 2 মেয়ে বাবা মাকে নিয়ে কাটিয়ে দেন নিজের বাকি জীবন। তুলিকা তিয়াশা বড় হয়। তিয়াশা, তুলিকা, মৌমিতা 3 জন ছিল এক আত্মা এক প্রাণ, শুধু আলাদা 3 শরীর, যাকে বলে জানে জিগার দোস্ত। যখন তারা ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট তখন তাদের পরিচয় হয় সাদিতের সাথে। মৌমিতার টিউটর ছিল অভিক আর অভিকের বন্ধু ছিল সাদিত। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করে অভিক অ্যাডমিশন নেয় মেডিকেলে আর সাদিত ডাবিতে সিএসি নিয়ে পড়ে। অভিক আর মৌমিতা প্রেমের সূত্র ধরে তাদের প্রায়ই দেখা হতো। সেখান থেকেই নতুন করে প্রণয় হয় তুলিকা সাদিতের। উচ্চ মাধ্যমিক শেষে মৌমিতার সাথে সম্পর্ক ছিন্ন করে অভিক কানাডা চলে যায়। তবে তাদের সব ঠিক ছিল। পরিবারকে জানিয়ে তাদের বিয়েও ঠিক হয়, কিন্তু বাদশাতে তিয়াশা, সে সাদিতকে মাঝখান থেকে ভালোবেসে ফেলে। তুলিকা সাদিতের বিয়ের দিন সে সুইসাইড করতে যায়। তুলিকা জানতে পেরে বোনকে বাধা দেয়। বোনের জীবন রক্ষার্থে নিজ ভালোবাসা নিজ সুখ ত্যাগ করে তার স্থানে তিয়াশাকে বিয়ের পিঁড়িতে বসায় সে। দুজন একরকম দেখতে হওয়ায় সমস্যা হয় না। তারা দুজন ছাড়াও তাদের নানা মিস্টার তৌকিত আহমেদ সবটা জানতেন। রাজি হন না তিনি। তুলিকা নানাকে দিব্যি দিয়ে রাজি করায়। সে রাতে নিজেও ফ্লাইট ধরে আমেরিকায় চলে যায় তুলিকা। নিজের ভালোবাসাকে বোনের সাথে দেখতে পারত না সে, না সাদিতের চোখে তার জন্য ঘৃণা দেখতে পারত। তারপর কেটে যায় 12 বছর। আম্মু, তিলাতের ডাকে ভাবনা থেকে বের হয় তুলিকা। চোখের কোণের জল মুছে ব্যালকনি থেকে বের হয়ে ঘরে যায়। দরজার সামনে ছেলেকে দাঁড়ানো দেখে মৃদু হেসে বলে, কিছু বলবে? তুলিকার মন খারাপ থাকলে বা তাদের উপর রেগে থাকলে তুমি করে সম্বোধন করে তাদের। দীর্ঘশ্বাস ফেলে তিলাত। আম্মুর চোখের দিকে তাকাতে পারে না তিলাত। আহত সে। কষ্ট হয় তার মায়ের চোখের কোনো চিকচিক করা জলটুকু দেখে। ইচ্ছে করছে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই সে কাঁদতে পারছে না। ভিতরে কান্নাটাকে গিলে বলে, বসার ঘরে অভিক আঙ্কেল এসেছে। তুমি যাও, আমি আসছি। মাথা নাড়িয়ে নিজ ঘরে গিয়ে খিল আটকে দেয় তিলাত। মাথা ঝিমঝিম করছে। একটু ঘুমাতে পারলে ভালো হবে, কিন্তু তা সম্ভব না। খানিক বাদে মেঘালয় আসবে, তারপর মৌমিতা। প্রতি বছর এই দিনটা এই নিয়ম ধরেই চলে আসছে। ছোটবেলা থেকে দেখে আসতে সে। আজকের দিনে প্রথমে অভিক আঙ্কেল তাদের বাড়িতে চলে আসে, তার পিছু ধরে মেঘালয়, সবশেষে মৌমিতা আন্টি গম্ভীর মুখে এসে হাজির হবেন। হাসে তিলাত। হাসি থামিয়ে নিজের হাত কামড়ে ধরে ফুপিয়ে ওঠে। তাদের পরিবারটাও তো একটা সত্যিকারের সুখী পরিবার হতে পারত। সব দোষ তার গর্ভধারিণীর। যদি তিনি আজ বেঁচেও থাকতেন তাহলেও কখনো এই পরিবারে সুখ থাকতো না। আর না এখন আছে। সব দোষ এই একজনের। দুটো মানুষ বেঁচে থেকেও মৃত তার জন্য। দুজন দুজনকে পাগলের মতো ভালোবেসেও আলাদা। একসাথে থেকেও মনের দূরত্ব হাজার হাজার মাইল। বাইকের পেছনের অংশ ধরে বসে আছে তিয়ানা। ভুলেও মেঘালয়কে টাচ করে না। টাচ করলেই দেখা যাবে জ্বলে উঠবে। তাকে কাছে ঘেঁষতেও না করবে, আবার তাকে বাইকে করে নিয়েও যাবে। মুখ ভেঙচে দেয় তিয়ানা। যেতে চায় কে তার বাইকে? আজব লোক, সারাক্ষণ হামকি ধমকি দেয়, আমার কাজ ঘেঁষবি না, তারপর নিজেই আসে যত্ত সব। লুকিং গ্লাসে তিয়ানাকে দেখে মুচকি হাসে মেঘালয়। বাড়ির সামনে বাইক থামানোর পর নিজ ঘরে যায় তিয়ানা। এক নজর তিয়ানার যাওয়ার দিকে তাকিয়ে গ্যারেজের ভেতরে বাইক পার্ক করে তিয়ানার ঘরে উকি দিয়ে তাকে দেখে ঠোঁট কামড়ে হেসে তিলাতের ঘরে চলে যায় মেঘালয়। ঘরে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ে তিয়ানা। বুকের ভেতর ঢিপঢিপ করছে। এতক্ষণ সে মেঘালয়ের সাথে এক বাইকে একসাথে ছিল। ভাবতেই শিউরে ওঠে তিয়ানা। লজ্জা মিশ্রিত হাসি হেসে বালিশে মুখ লুকায়। ইদানিং মেঘালয়ের সাথে কথা বলতে তার দিকে তাকাতে লজ্জা লাগে তিয়ানার।
অদ্ভুত অনুভূতি হয় তার। এই অনুভূতির ভবিষ্যৎ কি জানে না সে, সামনে কি হবে সেটাও ধারণা নেই তার। মেঘালয়কে কখনো জানাতে পারবে কি না সেটাও জানে না সে। মেঘালয়ের রিয়াকশন কি হবে সেটাও জানে না সে। শুধু জানে সে ভালোবেসে ফেলেছে মেঘালয়কে, তার জাত শত্রুকে। এভাবে আর কতদিন যাবে? খাবার রেডি করছিল তুলিকা। মৌমিতার প্রশ্নে অবাক হয় তুলিকা, বিস্মিত কণ্ঠে বলে, কি যাবে? কিসের কথা বলছিস? হাসে মৌমিতা, হেসে বলে, আমার থেকে লুকোচ্ছিস? বুঝতে পারছিস না কি জিজ্ঞেস করছি, নাকি না বোঝার ভান ধরছিস? চোখ নামিয়ে নেয় তুলিকা, মৃদু হেসে বলে, যেভাবে গত 20 বছর গেছে, কেন মেনে নিচ্ছিস? আমি আমার শান্তি পাচ্ছি। আর কত? যত দিন সাদিত চাইবে। পলকহীনভাবে তুলিকাকে দেখে মৌমিতা। রাগ হয় তার, সাদিতের উপর না, তুলিকার উপর। সারা জীবন অন্যের জন্যই ভেবে গেল মেয়েটা। কি দরকার ছিল সেদিন এভাবে বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার? কি দরকার ছিল তিয়াশাকে নিজের জায়গাটা ছেড়ে দেওয়ার? আবার কি দরকার ছিল 12 বছর পর ফিরে আসার? নিজের প্রাণপ্রিয় বান্ধবীদের এই পরিণতি মেনে নিতে পারে না মৌমিতা। কি দরকার ছিল তিয়াশার বোনের ভালোবাসা জেনেও সাদিদের দিকে হাত বাড়ানোর? সেই তো যার সংসার, যার ভালোবাসা, শেষে সব তারই হলো। সেখানে তোর কোনো অস্তিত্ব নেই তিয়াশা। কি দরকার ছিল এটা করার? বেশ কয়েকদিন হলো তিয়ানা মেঘালয়ের সামনে যায় না, তাদের বাড়িতেও যায় না। মেঘালয় আসলেও নিজের ঘর থেকে বের হয় না, ঘরে খিল দিয়ে থাকে। শত ডাকাটাকি করলেও বের হয় না, ঘরে মটকা মেরে পড়ে থাকে। মোট কথা সে অনশন করছে মেঘালয়ের সম্মুখে না পড়ার। তিয়ানার হঠাৎ বদলের বিষয়টা ভাবাচ্ছে মেঘালয়কে, তবে উত্তর মেলেনি, মেলার কথাও নয়। তার সম্মুখে আসেনি তিয়ানা, আসলে হয়তো গতিবিধি বোঝা যেত। শুধু মেঘালয় নয়, বাড়ির প্রত্যেক মানুষকে ভাবায়, তবে তারা মেঘালয়ের প্রতি রাগ ভেবে আমল নেয় না। এ নিয়ে অবশ্য মায়ের অনেক ঝাড়ি খেয়েছে মেঘালয়। সে কি এমন করেছে তিয়ানার সাথে যে তিয়ানা বাড়ি আসে না, তার সম্মুখে আসে না? মমিতার ধারণা অবশ্যই কিছু একটা করেছে মেঘালয়। ভেবে পায় না মেঘালয় সে কখন কি করলো। শাস্তিস্বরূপ মায়ের ফ্রি বকুনি খেলো, এটা শিওর। সে তিয়ানাকে সামনে পেলে কাঁচা চিবিয়ে খাবে। প্রতিদিন একবার হলেও তিয়ানাকে দেখার তার কাছে নেশার মতো। সেখানে এতদিন হয়ে গেল সে তিয়ানাকে দেখছে না। চরম আকারে রাগ হয় মেঘালয়ের, এবং সে সিদ্ধান্ত নিয়ে ফেলে তার ধারা আর অপেক্ষা করা সম্ভব নয়। এরপর যা হবে তার ইচ্ছেই হবে, এবং তা সবাইকে মানতে হবে। নিজের অদ্ভুত ব্যবহারে নিজের উপর বিরক্ত তিয়ানা, কিন্তু সেও বা কী করবে? মেঘালয়ের সামনে গেলে ভয় হয় তার। এই বুঝি মেঘালয় সব বুঝে গেল। মেঘালয় তার চোখের দিকে তাকালে মনে হয় এই বুঝি তার চোখ পড়ে মেঘালয় সব জেনে গেল। আর জেনে গিয়ে সবার সম্মুখে তার তুলে তুলে নরম গালে ঠাটিয়ে চড় লাগিয়ে দিল। তখন তার সকল মান সম্মান সকলের সামনে পাঞ্চার হয়ে যাবে। খুব লজ্জা হয় তিয়ানার। এটা ভেবে যে মেঘালয় তাকে বোন ভাবে। বাড়ির প্রতিটা লোক তাদের ভাই বোনই মনে করে, সাথে পাড়ার সবাইও তাই মনে করে। সেখানে সে কিনা এত বড় একটা কাজ করে ফেললো, যা তার একদমই উচিত নয়। যাকে বড় ভাইয়ের মতো ভাইয়ের চোখে দেখা উচিত, যে ছোট থেকে বোনের মতো আগলে বড় করেছে, এমনকি তাকে ওয়ার্নও করতো তার কাছে না ঘেঁষার। তাকে ভালোবেসে ফেলার মতো লজ্জাকর ব্যাপার হয়তো দ্বিতীয়টি আর নেই। বাড়ির সবাই জানতে পারলে তাকে খুব বাজে নির্লজ্জ মেয়ে ভাববে। কান্না পায় তিয়ানার, এবং সে কাঁদে, ফ্যাস ফ্যাস করে অনেকক্ষণ কাঁদে। তবে তার মন ভরে না তাতে। কি করবে ভেবেও পাচ্ছে না সে। কাকে বলবে, কি করবে কিছু বুঝতে পারছে না। তার জীবনে মনের কথা শেয়ার করার মতো তেমন কেউ নেই তার ডায়েরিটা ছাড়া। আজ খুব আফসোস হয়, তার একজন বন্ধুর আফসোস হয়। সারা জীবন একজনের বন্ধু হয়ে কাটিয়ে দেওয়ার উপর রাগ হয় তার। আরও বন্ধু থাকলে ক্ষতি কি এমন হতো? কষ্ট কমাতে বেঞ্চ খামচে ধরে তিয়ানা। বড় বড় নখগুলোর সাথে
কাঁচা নখগুলো ভেঙে গিয়ে রক্ত বের হয়। ব্যথায় কষ্টে মানসিক যন্ত্রণায় ফুপিয়ে কেঁদে দেয় তিয়ানা। পাশের খালি গ্লাস রুম থেকে কারো কান্নার শব্দে রুমের ভিতরে যায় অবন্তী। তিয়ানাকে ওভাবে কাঁদতে দেখে বুকের ভিতর ধক করে ওঠে তার। প্রিয় বান্ধবীকে এভাবে কাঁদতে দেখে সে তড়িঘড়ি করে তার কাছে ছুটে যায়। অবন্তীকে দেখে সব ভুলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তিয়ানা। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারে তিয়ানা অপাত্রে নিজের দুঃখ দান করছে সে। অবন্তীকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে ক্লাস রুম থেকে বেরিয়ে যায় সে। অবন্তী এক হাতে বেঞ্চ খামচে ধরে অসহায় চোখে চেয়ে থাকে তিয়ানার যাওয়ার পথে। ঠোঁটের কোণে মেঘে হাসি ঝুলিয়ে রনির সামনে বসে আছে তিলাত। পাশে অবশ্য ভরসার হাত মেঘালয় আছে। সময় করে রেস্টুরেন্ট রিনির সাথে দেখা করতে আসছে দুজনে। মেঘালয়কে দেখে ভয় পায় রিনি, তবে নিজেকে বেশ সাহসী দেখানোর চেষ্টা করছে। কিন্তু মেঘালয়ের হাতের শক্ত থাপ্পড়ের কথা সে এ জীবনে ভুলবে না। শুধু প্রপোজ করে অনুমতি না নিয়ে জড়িয়ে ধরায় মেঘালয়ের হাতের রাম থাপ্পড় খেয়ে 4 দিন তার ঘাড় ব্যাকা হয়েছিল। চাইলেও ভোলা সম্ভব নয় সে থাপ্পড়কে। আর চোখে বেশ কয়েকবার মেঘালয়ের হাতের দিকেও তাকায় রিনি। মোবাইলের দিকে তাকিয়ে থাকলেও আর চোখে রিনিকে দেখে মেঘালয়। রিনির গতিবিধি দেখে বাঁকা হাসে সে। মেঘালয়ের তীক্ষ্ণ দৃষ্টি দেখে ভয়ে শুকনো ঠোক গেলে রিনি। পানির গ্লাস তুলে এক ঢোক খায়, হাত কাঁপছে। তার কপালে শনি আছে আজ। তিলাত নিশ্চিন্তে মনে খাবার খেয়ে যাচ্ছে, সাথে মিটমিটিয়ে হাসছে। আজ রিনির কপালে শুধু শনি না, রবি সোম বুধ শুক্র সব আছে। তবে মঙ্গল যে নেই তা তিলাত বেশ ভালো মতোই জানে। সাতচুন্নি শাওড়া গাছের পেতনি, এবার বুঝবে ঠালা। গলা খাকারি দেয় মেঘালয়। ফোন প্যান্টের পকেটে রেখে আলসে দিয়ে ঠিক হয়ে বসে। রিনির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে মেঘালয়, শুনলাম তোমার নাকি ভিডিও ভাইরাল হয়েছে রিনি। পানি খাচ্ছিল রিনি। মেঘালয়ের কথায় বিষম খায় সে। মুখ ফ্যাকাশে হয়ে যায়। ভয়ে ভয়ে তিলাতকে একবার দেখে সে। তিলাত নিজ মনে খাবারের দিকে তাকিয়ে খাবার গিলে যাচ্ছে। মনে মনে তিলাতকে বিচ্ছিরি গালি দেয় রিনি। আমতা আমতা করে মেঘালয়কে বলে সে। মানে? হাসে মেঘালয়, হেসে বলল, বহুত হট আছো কিন্তু, পুরো শরীরে ঝিলিক মারার মতো রূপ তোমার। তা এই নিয়ে কজনের সাথে শুলে? অপমানে গলা ধরে আসে রিনির। রাগান্বিত চোখ নিয়ে কিছু বলতে যায়, তবে মেঘালয় তাকে বলার সুযোগ না দিয়ে তার সামনে ভিডিও ক্লিপ রাখে। বলল, চিনতে পারছো? তুমিই তো। এখানে মোট 7টা ভিডিও আছে তোমার, তার মধ্যে আখিলের সাথে 2টো, বাকি 5টা ভিন্ন ছেলেদের সাথে। ভিডিওগুলো দেখে জমে যায় রিনি। এগুলো মেঘালয়ের কাছে কি করে? ভয়ে ভয়ে মেঘালয়ের দিকে তাকায় সে। মেঘালয় কুর হেসে তাকিয়ে তার দিকে আমতা আমতা করে বলল রিনি, এগুলো তোমার কাছে কি করে? সেটা জেনে তোমার কাজ নেই। কাজের কথায় আসছি। আমাদের পিছু ছাড়ো, বিশেষ করে তিলাতের। না হলে এই যে তোমার নগ্ন সেক্সি ভিডিওগুলো দেখছো, সবগুলো সোশ্যাল মিডিয়ায় হট ভিডিও হবে সামনে 10 মিনিটের মধ্যে। রিনি ভয়ে কাঁপতে থাকে। ভিডিও ভাইরাল হলে তার ইমেজ শেষ। বাড়িতে জানাজানি হলে তার বাবা বের করে দেবে ঘর থেকে। কিন্তু তিলাতকে ছেড়ে দিলে কি করে হবে? এত এত ছেলের সাথে তার রিলেশন ছিল। সবাই শুধু তার সাথে ফিজিক্যালি ইনভলভ হতে চেয়েছে। এতদিনের রিলেশনে যা তিলাত চায়নি। তিলাত তার হাত অবধি ধরেনি কখনো। সে যতই অন্য ছেলের সাথে শারীরিকভাবে মিলিত হোক, তারও এক্সপেকটেশন ছিল একজন ভালো ছেলের, যা তিলাত। এতদিনে যত ছেলের সাথে সম্পর্ক ছিল সবাই প্লে বয় বা তিলাত না। তাছাড়া তিলাত সোনার ডিম পাড়া হাঁস। ওর বাবার অনেক টাকা, ওকে কি করে ছাড়বে? কিন্তু উপায় নেই। সে যদি না মানে তার মান সম্মান সব শেষ। অনেক ভেবে হার মেনে নেয় রিনি। এমন টাকাওয়ালা মুরগি অনেক পাবে সে, কিন্তু নিজের ইমেজ নষ্ট করা যাবে না। এই ভিডিও ভাইরাল হলে তাকে মানুষ বাজে মেয়ে ভাববে। মনে মনে গালি দেয় যারা এই ভিডিওগুলো করেছে তাদের। এমনকি তাদের দেখেও নেবে সে শপথ করে নেয়। বিশেষ করে আখিলকে। রিনি বলল, ওকে, আমি মেনে নিলাম। তিলাতকে আর জ্বালাবো না, কলও করবো না। ততক্ষণে তিলাত খাওয়া শেষ করে পানি খেয়ে বড় ঢেকুর তুলে
চেয়ারে গা এলিয়ে বসেছিল। আজ বেশি খাওয়া হয়ে গেছে খুশিতে। রিনির কথায় সে ফোড়ন কেটে বলে, জ্বালাতে দিলে তো। মেঘের জন্য এখনও এই ভিডিও ভাইরাল হয়নি, না হলে তোর বাড়ি গিয়ে তোর বাপকে লাইভ ভিডিও দেখিয়ে আসতাম। শাকচুন্নি। ফুঁসে ওঠে রিনি। হেসে বলে তিলাক, ফোঁস করবি তো, এই ভিডিও ভাইরাল। অনেক জ্বালাইছস, এখন বইলা মনের জ্বালা মিটাইয়া নেই। শাকচুন্নি, ইবলিশের খালাতো বোন, ছেঁচড়া গাছের পেতনি। মাত্র 5 মাসে আমারে আত্মরা করছস। তোর কপালে যেন তোর মতোই একটা প্লে বয় জোটে, শয়তান ছেমড়ি। রিনির মুখ হাঁ হয়ে যায় তিলাতের গালি শুনে। জোরে হেসে দেয় মেঘালয়। সবশেষে আরও একটা কাজ করে। তিলাত রেস্টুরেন্টের সবার সামনে রিনের মুখে এক দলা থুতু ছিটিয়ে তাকে প্রস্টিটিউট উপাধি দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। রেস্টুরেন্টের খাবার বিল আসে 6,000 টাকা। সেটাও রিনির ঘাড়ে দিয়ে চলে যায় দুজনে। তিয়ানা বাড়িতে একা, বাড়িতে কেউ নেই। তুলিকা নিজের অফিসে, সাদিদ তিলাতও তাই। তিয়ানার ভার্সিটি বন্ধ, বাইরেও তেমন কাজ নেই, তাই আজকের দিনটা বাড়িতে কাটাবে সে। আজকে বাড়িতে শুধু তার একার রাজত্ব। টিভিতে টাইটানিক মুভি চলছে, যেটা তার বেশ কয়েকবার দেখা। তবু টাইটানিকের প্রতি মোহ কাটেনি তার। সোফায় আরাম করে বসে হাতে চিপসের প্যাকেট নিয়ে টিভিতে সম্পূর্ণ মনোযোগ তার। কিছুক্ষণ পরেই রোজ আর জ্যাকের কিসিং সিন, টান মুহূর্ত। তখনই দরজা খোলার শব্দে উঠে দাঁড়ায় তিয়ানা। এমন সময় কে আসলো? ঘুরে মেইন ডোরে তাকিয়ে আটকে ওঠে সে। ধপ করে কাউচে বসে পড়ে। বাঁকা হাসি মেঘালয়। ব্লেজারে লেগে থাকা ময়লা বা হাত দিয়ে ঝাড়তে অ্যাটিটিউড নিয়ে কাউচের সামনে তিয়ানার সোজাসুজি এসে দাঁড়ায়। তিয়ানা ভীত চোখে তাকে দেখছে। কাউচের দুপাশে হাত রেখে তিয়ানার দিকে কিছুটা ঝুঁকে মেঘালয়। কাট চোখে তার চোখে চোখ রাখে। মেঘালয়ের চোখ দুটো ভূতের ফিল্মের দেখা দানবের মতো লাল টকটকে হয়ে আছে। সাথে লম্বা নাকটা লাল টকটকে হয়ে আছে। নাকের দিকে চোখ পড়তেই শুকনো ঢোক গেলে তিয়ানা। মেঘালয়ের নাকের উপর একটা তিল আছে। তিলের কারণে বেশি আকর্ষণীয় লাগছে তাকে। মেঘালয়ের লাল হয়ে যাওয়া নাকের প্রতি ভীষণ দুর্বলতা তিয়ানার। ইচ্ছে করে কামড় বসিয়ে দিতে। কখনো সুযোগ আসলে ইচ্ছেটা পূরণ করবে সে। কখনো শুকনো ঢোক গিলে তিয়ানা বলল, মেঘ ভাইয়া আপনি? ধপ করে রাগ উঠে যায় মেঘালয়ের। ভাই, দেখা যাবে এই মেয়ে বিয়ের রাতে বাসর ঘরে উত্তেজিত মুহূর্তেও বলবে, মেঘ ভাইয়া আপনি কি করছেন? তেরাভাবে উত্তর দেয় মেঘালয়। কেন, অন্য কাউকে আশা করছিলি? আমতামতা করে বলে তিয়ানা। আপনি ঘরে ঢুকলেন কি করে? ম্যাজিক। মেঘালয়ের উত্তর পছন্দ হয় না তিয়ানার। ফুস করে নিঃশ্বাস ছেড়ে ভয়ে ভয়ে বলে, ভাইয়া একটু দূরে গিয়ে দাঁড়ান। এইভাবে ঝুঁকে। কথা শেষ করতে দেয় না মেঘালয়। আগের থেকেও আরও কিছুটা ঝুঁকে ঝাঁজ নিয়ে বলে, দূরে যাব না। যদি আমার ইচ্ছা হয় তো এখন তোর কোলে বসবো আমি। মেঘালয়ের কোলে বসার কথা শুনে হাত পা গুটিয়ে নেয় তিয়ানা। উপরে হাত পা গুটালেও মনে মনে বলল, বসুন না মেঘ ভাইয়া, আপনি আমার কোলেই বসুন, যখন ইচ্ছা বসুন। আমার কোল আপনার জন্য, শুধু আপনার জন্যই সর্বক্ষণ উন্মুক্ত। তবে মুখে একথা বলার সাহস নেই তার। অবশ্য সাহস নেই বললে ভুল হবে, সাহস আছে, কিন্তু বলে মেঘালয়ের শক্ত হাতে দাবাং মার্কা চর খেতে চায় না সে। তাই নিজ ইচ্ছেকে দমিয়ে রাখে সে। মুখে বলল, আপনি কেন এসেছেন ভাইয়া? বাড়িতে কেউ নেই? তোর বাড়িতে কেউ থাকলে আসা যাবে, না হলে আসা যাবে না, সেটা কোন আইনে লেখা আছে শুনি? আমি তা বলিনি। আপনি তো ভাইয়া বা আব্বু আম্মুর বাসায় থাকলে আসেন, তাই বলছি। তিয়ানা থেকে সরে এসে তার পাশে কাউচে বসে মেঘালয়। মেঘালয় বসাতে তিয়ানা তার থেকে কিছুটা সরে বসে আর চোখে দেখে বলে, তুই তো আছিস, অন্যরা না থাকলেও হবে, আমার দরকার তোকে। কিছুটা অবাক হয় তিয়ানা। তার কাছে মেঘ ভাইয়ের কাজ অবাক করা বিষয় বটে। বলল, আমার কাছে কাজ? কি কাজ? আচমকা তিয়ানার হাতের বাহু ধরে তাকে নিজের কিছুটা কাছে টেনে বলল, তোর কাছেই তো কাজ। হঠাৎ কোন ভূতে ধরছে তোকে? আমার সম্মুখে আসিস না কেন? তোকে কি আমি খেয়ে ফেলবো? এই ভয়টাই পাচ্ছিল তিয়ানা। তার সামনে না যাওয়ার কারণ জানতে চেপে ধরবে তাকে, আর তাই হলো।
এখন কি করবে সে? বলল। আমার ইচ্ছে হয়েছে তাই আসি না। তবে মনে মনে বলল, আপনার সম্মুখে আসলে আমার পেট গুরুম গুরুম করে মেঘ ভাইয়া, বুকের ভেতর কেমন ধপাস ধপাস করে। আপনি যদি শুনে ফেলেন, আপনি যদি জেনে যান আমার এই পেট গুরুম গুরুম বুকের ভেতর ধপাস ধপাস শব্দের কারণ, তখন কি হবে? সেই ভয়েই তো আপনার সম্মুখে যাই না আমি। তিয়ানার কথা খুব একটা বিশ্বাস হয় না মেঘালয়ের। তুখোর দৃষ্টিতে চেয়ে আছে তিয়ানার মুখের দিকে। তিয়ানার খুব অস্বস্তি হয় মেঘালয়ের এমন দৃষ্টিতে। লজ্জা লাগে তার। টাইটানিকে কিসিং সিন চালু হয়। টিভির দিকে তাকাতেই মেঘালয়ের চোখ বড় বড় হয়ে যায়। তিয়ানা ভয়ের লজ্জায় চোখ খিচে বন্ধ করে ফেলে। হাত দিয়ে মুখ ঢেকে ফেলে সে। মেঘালয় তিয়ানার হাত থেকে টিভির রিমোট এক প্রকার ছিনিয়ে নিয়ে টিভি বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ছি তিনু, তুই আজকাল এসব অ্যাডাল্ট মুভিও দেখিস? লজ্জায় কান্না চলে আসে তিয়ানার। এখানে অ্যাডাল্টের কি দেখলো মেঘ ভাইয়া? টাইটানিক ফিল্মে একটু একটু ওসব ছাড়া আর কি অ্যাডাল্ট আছে? এমনভাবে বলছে যেন সে জীবনে টাইটানিক দেখে নেয়। রাগে কান্না চলে আসে তিয়ানার এবং সে মেঘালয়ের সামনেই ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। তিয়ানার হঠাৎ কান্নায় হতবম্ব হয়ে যায় মেঘালয়। তবে বেশিক্ষণ তা আমলে নেয় না। আদরে বাদর হওয়া তিয়ানার কিছুটা অভ্যাস বলা চলে। ভ্যাভা করে যখন তখন কান্নায় ভেসে যাওয়া। তাই কিছু হয়নি এমন ভাব ধরে কাউচ থেকে উঠে তিয়ানার ঘরে যায় মেঘালয়। এদিকে তিয়ানা ইতিমধ্যে মনে মনে সখানে গালি দিয়ে ফেলেছে মেঘালয় নামক বদটাকে, তার জাত শত্রুকে। মাঝে মধ্যে খুব আফসোস হয় তার, এমন একটা জল্লাদের প্রেমে কেন সে পড়ল। জল্লাদটা তো কখনো ভুলেও তার ভালোবাসা বুঝবে না। তার চেয়ে পাশের বাসার লিটনদার প্রেমে পড়তো সে। লিটনদার সাথে প্রেম করতো সে, তাও ভালো ছিল। লিটনদা কত কত রোমান্টিক চিঠি লেখে তার কাছে। চিঠি লিখে কখনো নৌকা কখনো প্ল্যান বানিয়ে তার বারান্দায় ছুঁড়ে মারে। কি রোমান্টিক লিটনদা, সাথে হ্যান্ডুও। অবশ্য জল্লাদ মেঘ ভাইয়ের থেকে কম, তাতে কি সুন্দর তো। তবে লিটনদা হিন্দু, যদি মুসলিম হতো তাহলে তাকে একটা চান্স দেয়া যেত। বেচারা এখন তার বিরহে রোমান্টিকতা ছেড়ে বিরহের চিঠি লেখা শুরু করেছে। ভাবে তিয়ানা এই বদটা তো জীবনে চিঠি কেন, রোমান্টিক কথা বলতে পারবে কি না নিজেও সন্দেহ তিয়ানার। কিন্তু এসব ভেবে কি হবে, মন দিয়ে ফেলেছে শয়তানটাকে। ফুস করে শ্বাস ফেলে তিয়ানা। টনক নড়ে তিয়ানার। মেঘালয় তার ঘরে গেছে সর্বনাশ। আজ গেল সব গেল। দৌড়ে নিজের ঘরে যায় তিয়ানা। তবে শেষ রক্ষা হয় না। লিটনদার দেয়া প্লেন চিঠি মেঘালয়ের হাতে বিচরণ করছে এখন। বেশ মনোযোগ সহকারে গম্ভীরভাবে প্লেনটাকে উল্টে পাল্টে দেখছে মেঘালয়। তিয়ানার দরজা ওপাশে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ খুঁটে যাচ্ছে আর মনে মনে দোয়া করছে, যাই হয়ে যাক মেঘ ভাইয়া যেন চিঠিটা না পড়ে। কিন্তু তার সব দোয়াতে এক বালতি ঠান্ডা কনকনে পানি ঢেলে মেঘালয় খুব যত্ন নিয়ে প্লেনটা খুলে হালকা শব্দ করে চিঠিটা পড়া শুরু করলো। ও তিনু, তুমি কেন বোঝো না? তোমার বিরহে মরছি তিনু, তুমি কেন দেখছো না? কেন ভালোবাসছো না? ও তিনুরে কেন বোঝা না আমার তিনুরে? কিছুক্ষণ আগে প্রশংসা করার লিটনদাকে খুব বিশ্রী একটা গালি দেয় তিয়ানা। এমন বিশ্রী একটা চিঠি লেখার জন্য, এবং সেটা মেঘালয়ের হাতেই পড়তে হলো। নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। চিঠি পড়া শেষে কপাল কুঁচকে ফেলে মেঘালয়। তিয়ানার দিকে ফিরে গম্ভীর স্বরে প্রশ্ন করলো, এটা কি? তিয়ানার ঠোঁট থেকে হাত সরিয়ে চুপসানো মুখে দরজার সাথে লেগে দাঁড়ায়। বাম ভুরু কুঁচকে ফেলে মেঘালয়। আগের থেকে কঠোর আর গম্ভীর স্বরে ধমকে জিজ্ঞেস করলো, এটা কি? জিজ্ঞেস করছেন এটা কি? ভয়ে ফুপিয়ে ওঠে তিয়ানা। কথা বলার চেষ্টা করছে সে, কিন্তু স্বর ভেজে যায়, ভয়ে বের হচ্ছে না তো। তাতে সে কি করবে? তার কি দোষ? তিয়ানাকে ফুপিয়ে উঠতে দেখে চোখ গরম করে তার দিকে তাকায় মেঘালয়। মেঘালয়ের দৃষ্টির মানে বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে তিয়ানা। কাচুমাচু কণ্ঠে বলল, লিটনদা। চোখ মুখ কুঁচকে ফেলে মেঘালয় বলল, লিটনদা কি? আমাকে লিটনদা এটা দিয়েছে। তিয়ানার থেকে দৃষ্টি ফিরিয়ে হাতে থাকা কাগজের কে একবার দেখে আক্রোশ নিয়ে দুমড়ে মুছে ফেলে কাগজটাকে। অসহ্য চোখে চেয়ে দেখে তিয়ানা। তার মনে হচ্ছে মেঘালয়ের কাগজটাকে না, লিটনদাকে তার হাতে পিষ্ট করে ফেলছে। দুঃখ হয় তিয়ানার।
ভারী দুঃখ হয় লিটনদার জন্য। এত স্বাদ করে ভালোবেসে চিঠি লিখলো তার জন্য, সে চিঠির অন্তিম যাত্রা দেখে তার দুঃখে কান্না আসছে। তিয়ানাকে এক পলক দেখে পায়ে ধপধপ আওয়াজ ফেলে ব্যালকনিতে গিয়ে লিটনদার ঘর সোজাসুজি ছুঁড়ে ফেলে তার দিকে অগ্নির দৃষ্টি ফেলে বেরিয়ে চলে যায় মেঘালয়। শুধু তার ঘর না, বাড়ি থেকেও। সেদিনের পরের দিনই তিয়ানার ঘরের ব্যালকনিতে বড় পর্দা টেনে দেয় মেঘালয়। তিয়ানা দুঃখী মনে মুখ ভার ভার করে সবটা শুধু দেখল। তার চেয়ে চেয়ে দেখা ছাড়া করণীয় কিচ্ছু ছিল না। মেঘালয় যা কোর্স বলছে সেটাই মানা হবে, অন্তত তার ব্যাপারে। বড় ভাই বলে কথা, মানতে তো হবেই। তার ভালোর জন্যই তো করছে এসব। এটা তিয়ানার কথা নয়, তার মায়ের কথা, যা তাকে শুনতে হয়েছে। তখন সে মনে মনে বলল, বড় ভাই না বলে জামাই বলতে পারো না? জামাই বইলা দেখো একবার, সব মাইনা নেব। তা তো বলবো না। তোমরা হলে গিয়ে অতি ভদ্র লোক। লোকের মেয়ের বাপের বন্ধুর ছেলেকে ভাইয়ের বন্ধুকে বিয়ে করতে চায় না, তারা জোর করে মাইয়ার বিয়ে দিতেছে। আর তোমাদের মাইয়া এক পায়ে খাড়ায় আসছে, তা তো তোমরা দেখবা না। তোমরা তো জামাই না, বড় ভাই বানায় রাখছো। আমার কি ভাই নাই? ভাইয়ের বন্ধু কিসের জন্য ভাই হওয়া লাগবে? প্রচলিত প্রথা, ভাইয়ের বন্ধু ভাই না জামাই হয়, তা কি জানো না? তবে মনে মনে এসব চিৎকার করে বললেও বাইরে সে টু শব্দটিও করতে পারল না। সে এসব বলল আর তার মা তাকে ঠাস ঠাস কয়েকটা ঝাঁটার বাড়ি দিল। তখন তার মান সম্মান শেষ। এরপর বেশ কিছুদিন মেঘালয়ের সাথে দেখা হয় না তার। মেঘালয় খুব একটা আসে না, নতুন হসপিটালে জয়েন করেছে, সারাক্ষণ ব্যস্ত মানুষ। তার খবর রাখার কি দরকার? সে তো বোন হয়, বন্ধুর বোন তো বোনই হয়। অন্য সব ভাইদের বন্ধুর মতো তো বন্ধুর বোন বউ হবে না। তার অতি চরিত্রবান ভাইয়ের বন্ধুর তো বোন সে। লহব্বর নিয়ে কি করবে? পরের দিনগুলো বেশ কষ্টে দুঃখে কাটে তিয়ানার। খুব করে দুঃখ হয় তার। মনে হচ্ছে দিনকে দিন সে মেঘ রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং সে রোগের একমাত্র ঔষধ হচ্ছে মেঘ নিজে। রাত 9টা বাজে। ঔষধ কেনার জন্য বের হয়েছে অবন্তী। মায়ের ওষুধ শেষ, রাতে খাওয়ার পরই খাওয়াতে হবে। একদিনও মিস যাওয়ার মতো না। খুব দরকার বলে এত রাতে বের হতে হচ্ছে তাকে। রাত 9টা খুব একটা গাঢ় রাত না হলেও তাদের মতো মধ্যবিত্তদের কাছে অনেক রাত। গলির শেষ মাথায় তাদের বাসা। গলির রাস্তায় ল্যাম্পপোস্টের একটা লাইট ইদানিং জ্বলছে না। খুব বাজে একটা অবস্থা। বাজে ছেলেরা ওত পেতে থাকে এ সময়। কিন্তু কিছু করার নেই। ওষুধ দরকার। যদি তার ভাইয়া বেঁচে থাকতো তাহলে হয়তো এত রাতে তাকে একা এভাবে বের হতে হতো না। দীর্ঘশ্বাস ফেলে মেন রোডের কাছে একটা ফার্মেসিতে গিয়ে ওষুধ নেয় সে। বাবা ভাইয়া বেঁচে থাকলে তাদের কোনো অভাব ছিল না, এখনও নেই। তবে আগের থেকে আয় রোজগার কম, উচ্চ মধ্যবিত্ত বলা চলতো তাদের। একটা 5 তলা বিশিষ্ট বাড়ি আছে। বাবা ভাই মারা যাওয়ার পর বাড়ি ভাড়া দিয়ে চলছে তাদের মা মেয়ের। ঔষধ নিয়ে ফেরার পথে দূরে দুটো মেয়েকে দেখে থমকে দাঁড়ায় অবন্তী। তারা রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছে, একজন আরেকজনকে লাগিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরপর খিলখিল করে হাসছে দুজন। চোখ ভরে ওঠে তুলির। বুক হঠাৎ ভারী হয়ে আসছে। নিজের ভারসাম্য রাখতে না পেরে ফুটপাতে বসে পড়ে। এক প্রকার হাউ মাউ করে কেঁদে দেয় সে। খুব মনে পড়ছে তিয়ানা আর তার ফেলে আসা সেই সুন্দর দিনগুলোর কথা। কোথায় হারিয়ে গেল সেসব? সব কিছু কেন তাকেই হারাতে হয়? তার কি হারানোর লগ্নে জন্ম হচ্ছে? মেঘালয় তার খোঁজ না নিক, সে নেবে মেঘালয়ের খোঁজ। সেই ভাবনাতেই আজকের রাত মেঘালয়ের বাড়িতে কাটানোর প্ল্যান করেছে তিয়ানা। সবার খুব আদরের হওয়াতে এই বাড়িতেও তার নিজস্ব ঘর আছে। অবাক করার ব্যাপার হলো তার ঘরের ডেকোরেশন আর মেঘালয়ের ঘরের ডেকোরেশন এক। রুমের দরজার সামনে মাদুর থেকে শুরু করে আলমারি, খাট, ড্রেসিং টেবিল, দেয়ালের কালার সব এক। দুজনের ঘরও পাশাপাশি। নিজের ঘরে গিয়ে আলমারি থেকে নাইট ড্রেস বের করে ওয়াশরুমে যায় তিয়ানা। আলমারি তার জামা কাপড় রাখা আছে অনেক, নিজের বাড়ির থেকেও বেশি। প্রতিবার এসে কিছু না কিছু নতুন ড্রেস পাবেই সে। হয়তো মাম্মিম বা পাপ্পি কিনে রাখে তার জন্য। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে আয়েশ করে বসে টিভিতে কার্টুন দেখতে বসে তিয়ানা। আজ তার কোনো ফিল্ম দেয়নি।
দেখা যাবে আবার সেদিনের মতো লজ্জাকর ঘটনা ঘটে যাবে। তাই আর রিস্ক নেয়নি সে। বাড়ির প্রত্যেকেই হসপিটালে, শুধু দুজন ছাড়া, এক সে, অন্যজন রুমা। রুমা মেঘালয়ের বাসায় থাকে। মমিতার হাতে হাতে ঘরের কাজ করে দেয়, নিজের পড়াশোনাও করে। রুমা এবার এসএসসি দেবে। রুমার সাথে তিয়ানার খুব ভাব, যাকে বলে গলায় গলায় মিল। বেশ রাত করে বাড়ি ফেরে সবাই। ঘরে ঢুকে কোনো দিকে নজর না দিয়ে ফ্রেশ হতে যায় মেঘালয়। শর্টস পরে গলায় তোয়ালে ঝুলিয়ে ওয়াশরুম থেকে বের হয় সে। খাটের কাছে এসে তিয়ানাকে তার ঘরে ঘুমোতে দেখে বিস্মিত মেঘালয়। ঘুমের ঘোরে কি আবোল তাবোল দেখছে সে। চোখ ডোলে আবার তাকায় সে। না, ভ্রম না, তিয়ানা সত্যিই তার ঘরে এবং বিছানায় রাজত্ব করে ঘুমিয়ে আছে। ঢোক গিলে তিয়ানার থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায় মেঘালয়। তিয়ানার গেঞ্জি সরে গেছে। পেট দৃশ্যমান রাগ হয় মেঘালয়ের। এত বড় হয়েছে তারপরও ঘুমের ঠিক নেই তিয়ানার। তিয়ানাকে এভাবে দেখে অস্বস্তি হয় তার। অন্যদিকে ফিরে তিয়ানাকে ডাকে, তিনু তিনু ওঠ, এটা তোর না আমার ঘর। রাগে নিজের মাথার চুল খামচে ধরে মেঘালয়। তিয়ানাকে এখন না তুললে খুব বড় ভুল হয়ে যাবে। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে ফুসফুস করে শ্বাস ফেলে তিয়ানার কাছে গিয়ে তাকে টেনে তোলে। হঠাৎ টানে ভয় পেয়ে যায় তিয়ানা। চোখ বন্ধ করে চিল্লিয়ে পড়ল, ভূত ভূত, আম্মু ভাইয়া ভূত মেরে ফেললো আমাকে। মেজাজ খারাপ হয় মেঘালয়ের। ধমকে উঠে বলল, বদমেয়ে চুপ, আর একবার চিল্লালে ভূতদের সাথে বেঁধে রেখে আসবো। আমার ঘুম হারাম করে ভূত ভূত করছে মহারানী। ততক্ষণে তিয়ানা চোখ খুলে মুখ হাঁ করে মেঘালয়ের খালি শার্টলেস শরীরের দিকে তাকিয়ে আছে। মেঘালয় তিয়ানাকে হাঁ করে তার দিকে এভাবে চেয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে যায়। ধুম করে নিজের হাত দুটো মেয়েদের মতো করে শরীরে চড়িয়ে গা ঢাকার ট্রাই করে। আমতামতা করে বলল, এই এই অমন রাক্ষসীদের মতো তাকায় আসোস কেন? খাইয়ে ফেলবি নি? বড় ভাই হয়ে চোখ সরা, সরা চোখ। তোর দৃষ্টি তো ছেলেদের থেকেও তুখর। আমারে তো চোখ দিয়ে ধর্ষণ করে ফেলবি, বদ মেয়ে। মেঘালয় তিয়ানাকে হাঁ করে তার দিকে এভাবে চেয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে যায়। থুম করে নিজের হাত দুটো মেয়েদের মতো করে শরীরে জড়িয়ে গা ঢাকার ট্রাই করে। আমতামতা করে বলল, এই এই অমন রাক্ষসীদের মতো তাকায় আসোস কেন? খাইয়ে ফেলবি নি? বড় ভাই হয়ে চোখ সরা, সরা চোখ। তোর দৃষ্টি তো ছেলেদের থেকেও তুখর। আমারে তো চোখ দিয়ে ধর্ষণ করে ফেলবি, বদ মেয়ে। মেঘালয়ের এমন আচরণে হতভম্ব হয়ে যায় তিয়ানা। কি হচ্ছে বুঝতে পেরে বিছানা থেকে তাড়াতাড়ি করে নেমে যায়। ঘুমের ঘোরে কোনো ঘরে ঢুকছে বুঝতে পারেনি সে। এক পলক মেঘালয়ের দিকে তাকায় তিয়ানা। মেঘালয় তখন দু হাত শরীরে জড়িয়ে রেখেছে। তিয়ানা বলল, তুমি মেয়েদের মতো ওরকম গায়ে হাত পেঁচিয়ে রাখছো কেন ভাইয়া? আমি মোটেও তোমার দিকে হা করে তাকিয়েছিলাম না। ঘুম থেকে জেগে বুঝতে পারিনি কি হচ্ছে। আর আমি জানি তুমি ভাইয়া, তাই নজর দেওয়ার প্রশ্নই আসে না। আমার ভাইয়া নয়, সাইয়া আছে। কথা শেষ এক প্রকার দৌড়ে ঘর থেকে চলে যায় তিয়ানা। মেঘালয় শরীর থেকে হাত সরিয়ে বাম হাত কোমরে রেখে তিয়ানার যাওয়ার পথে ভুরুকুটি করে তাকায়। তিয়ানা কি বলল? সাইয়া আছে মানে? এই মেয়েকে তো সে দেখে নেবে। ঘুমানোর জন্য বিছানায় শোয় মেঘালয়। হুট করে একটা কথা মনে পড়ল তার। তিয়ানা তাকে তুমি করে বলল না। অজান্তে ঠোঁটের কোণে হাসি চলে আসে মেঘালয়ের। নিজের ঘরে এসে দরজায় খিল আটকে দরজার সাথে লেগে দাঁড়ায় তিয়ানা। বড় বড় শ্বাস নেয় সে। আর চোখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে। ফর্সা গাল দুটো লজ্জার লাল আভা ছড়িয়ে গেছে। কান থেকে কেমন গরম বের হচ্ছে। মেঘালয়কে এভাবে দেখে তার ইচ্ছে করছিল চাপটে ধরে থাকতে। তারপর যা হয় দেখা যাবে। তার ইচ্ছে করছে ছুটতে গিয়ে মেঘালয়কে জাপটে ধরে মেঘালয়ের সাথে মিশে যেতে। গলা শুকিয়ে যায় তার। কাপা কাপা হাতে পানি ঢেলে খায়। বুকের ভিতর ধরফর ধরফর করছে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে তিয়ানা। মেঘালয়ের জিম করা শার্টলেস সিক্স প্যাক বডি তার সামনে দৃশ্যমান। লজ্জায় খেপে ওঠে, চাদর খামছে ধরে সে। অবন্তিকে বাড়ি পৌঁছে দিয়ে গাড়িতে এসে বসে তিলাত। বাড়ি ফেরার পথে রাস্তায় ফুটপাতে বসে একটা মেয়েকে কাঁদতে দেখে অবাক হয় তিলাত। এত রাতে এক মেয়ে এভাবে রাস্তায় বসে কাঁদছে। কৌতূহলে গাড়ি থামিয়ে মেয়েটার কাছে যায় তিলাত।
কোনো বিপদ পড়ল কি না। তবে কাছে গিয়ে অবন্তীকে দেখে বেশ বিস্মিত সে বলল, আরে অবন্তী না, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে ভয়ে পেয়ে যায় অবন্তী। ভয়ে আঁতকে ওঠে, পাশে তাকায়। তিলাতকে দেখে শান্ত হয় অবন্তী। অবন্তীর ভয়টা বুঝতে পেরে মৃদু হাতে তিলাত বলল, আমাকে চিনতে পারছো? আমি তিয়ানার ভাই। জি ভাইয়া। মৃদু স্বরে উত্তর দেয় অবন্তী। তুমি এত রাতে এখানে কি করছো? মায়ের ঔষধ শেষ হয়ে গিয়েছিল, তাই নিতে এসেছি। দূরত্ব বজায় রেখে অবন্তী পাশে ফুটপাতে বসলো। তিলাত বলল, তাই বলে রাত 12:30 ঘর থেকে বের হবে? যদি কোনো বিপদ হয় তখন? বিস্মিত হয় অবন্তী। অবাক হয়, তিলাতের দিকে তাকায় সে। এত রাত কখন হলো? অবন্তীর দৃষ্টির মানে বুঝতে পেরে হালকা হাসে তিলাত, বলল, সময় দেখনি হয়তো, কিন্তু এভাবে কাঁদছিলে কেন? হাসার চেষ্টা করে অবন্তী বলল। তেমন কিছু না ভাইয়া। অবন্তীর চোখের কোণে জল লেগে আছে, কান্নারত মুখে মেকি হাসি। অন্যরকম সুন্দর লাগছে অবন্তীকে। বুকের ভিতর কেমন ধক কেঁপে উঠল তিলাতের। অদ্ভুত অনুভূতিতে ঘিরে ধরে তাকে। শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তার। তৎক্ষণাৎ অবন্তীর থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে দেখে সে। জিহ্বার ঠোঁট ভিজিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় তিলাত। ভিতরের অনুভূতি দাবিয়ে রেখে বলল, চলো তোমাকে পৌঁছে দেই। উঠে দাঁড়ায় অবন্তী, হালকা হেসে বলল, তার দরকার হবে না ভাইয়া, আমি চলে যেতে পারবো। অবন্তী তাকে ভাইয়া সম্বোধন হুট করে তার ভেতরটা তেতো হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। নিজের এমন মনোভাব নিজেরই অবাক হয় তিলাত। নিজের তেতো ভাবটা সরিয়ে পড়ল। তোমাদের বাসা তো গলির অনেক ভিতরে, চলো আমি পৌঁছে দিচ্ছি। অবন্তী কথা বাড়ায় না। মনে মনে তারও বেশ ভয় লাগছিল এত রাত হয়ে যাওয়ায়। সে ভাবতেও পারেনি এত রাত হয়ে যাবে। তুলিকা ঘরে আসতে না দেখে বারবার দরজার কাছে গিয়ে উকি দেয়, দেখছে সাদিত। তুলিকা এখনও ঘরে আসছে না দেখে রাগ হয় সাদিতের। তুলিকা কি জানে না সে সাদিতের আশেপাশে থাকলে সাদিতের ভালো লাগে? পরক্ষণে ভাবে, সে তো কখনো বলেনি তুলিকাকে, আবার নিজ মনেই বলে। এখন বলেনি তাতে কি, আগে তো বলেছি। তুলিকার তো জানা যে তার উপস্থিতি সাদিতের ভালো লাগে। ছেলের উপর রাগ হয় সাদিতের। বাপের প্রেমে হিটলার হয়ে ঢুকেছে। রাত 1টা বাজে, এখনো বাড়ি ফিরছে না। আর ছেলের চিন্তায় তার বউ তাকে ভুলে গেছে। মুখ ভার করে কতক্ষণ কাউচে বসে থাকে সাদিত, আবার উঠে হাঁটাহাঁটি করে বিছানায় বসছে। হাত ঘড়িতে টাইম দেখে বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করছে তুলিকা কি করছে। ছেলে মেয়েদের চিন্তায় তার বউ তাকে ভুলেই যাচ্ছে। বাহ! গাড়ির হর্নে শব্দ এক প্রকার লাফিয়ে ওঠে সাদিত। আজ ছেলের একটা হেস্তনেস্ত সে করবে। এমন হিটলারগিরি চলবে না তার বাড়িতে। দ্রুত হেঁটে বসার ঘরে যায়। তুলিকা দরজা খুলে পাশে দাঁড়ায়। তিলাত ভিতরে ঢুকে বাবার চুপসানো মুখের দিকে তাকিয়ে ভুরুকুটি করে ফেলে। মাকে ধরে বলল, তুমি এখনো জেগে আছো কেন? আম্মু ঘুমিয়ে যেতে আমার কাছে তো বাসার চাবি ছিল। ছেলেকে নিজে থেকে ছাড়িয়ে ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে বলল, তোরা বাড়ির বাইরে থাকলে আমার চিন্তা হয়, কেন বুঝিস না? এতবার করে বলি বেশি রাত করবি না, কিন্তু কে শোনে কার কথা? ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। তুলিকার কথায় তাল মিলিয়ে সাদিত বলল, হ্যাঁ একদম, আমার বাড়িতে এত রাত করে ফিরলে চলবে না। তাতে চাকরি গল্লায় যাক। এমন হিটলারগিরি আমার সাথে চলবে না, বুঝেছো? তিলাত থতমত খেয়ে যায় আবার কথায়, বলল, আমি আবার কি হিটলারগিরি করলাম আব্বু? গম্ভীর স্বরে উত্তর দেয় সাদিত। অনেক, যা তুমি বুঝবে না। যাও তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো। গম্ভীরভাবে কথা শেষ নিজের ঘরে চলে যায় সাদিত। তিলাত বাবার যাওয়ার পথে হাবলার মতো তাকিয়ে থাকে। তুলিকা মৃদু হাসে। সাদিতের কথার মানে সে বেশ বুঝতে পেরেছে। উপরে দেখাবে তাকে দেখতে পারে না, সহ হয় না, আবার উল্টো তাকে ছাড়া কিছু বুঝেও না। হাসে তুলিকা, প্রশান্তের হাসি। 20 বছর পরও তোর এই রাগ এই জেদ মানা যাচ্ছে না সাজিদ। এখন ছেলে মেয়েরা বড় হয়েছে, এবার অত্যন্ত সব ভুলে যা।
ছুটির দিনে দুই পরিবার মিলে গেট টুগেদার আয়োজন করা হয়েছে। সেই সুবাদে সবাই চৌধুরী মেঘালয়দের বাড়িতে এসেছে। খাওয়া দাওয়া শেষে সাদিদ এবং অফিক ছাদে আসে। সাদিদ রাতের আকাশ দেখছিল। এই রাতের আকাশের মতো নিজের জীবনটা অন্ধকারে ঢাকা তার। অভিকের কথা বলা কথায় আকাশের দিক থেকে ফিরে অভিকের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে এক প্রকার রাগ নিয়ে বলল সাদিদ, তোর মনে হয় আমি বেশি বেশি করছি? আমার রাগ জেদ কি জায়েজ না? সে কেন ফিরে এসেছে আমি বলেছি? আমি কি তার হাতে পায়ে ধরেছি? সাদিদের হঠাৎ রেগে যাওয়া হতবাক হয়ে যায় অভিক। সাদের দরজার কাছে গিয়ে দেখে কেউ আসছে কিনা। দরজা চাপিয়ে সাদিদের কাছে এসে তার কাঁধে হাত দিয়ে বলল, আসতে বল, কেউ শুনে ফেলবে। ছেলেমেয়েরা বড় হয়েছে, ওরা জেনে যাবে। জেনে গেলে জেনে যাবে। তিলাত মেঘালয় তো জানেই, বাকি তিয়ানা সেও জানুক। আমিও চাই সে জানুক। এত নাটক আমিও চাচ্ছি না। আমিও চাই এবার তিয়ানা জানুক ও যাকে মা বলে জানে সে তার মা নয়, মায়ের বোন। সে তার বাবাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছে। অভিক কঠোর কণ্ঠে বলল, কে বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? তুই এটা জানলে তুলি কতটা কষ্ট পাবে জানিস না? তিলার তুলির জন্য তুলি নিজে কখনো বাচ্চা নেয়নি। তাচ্ছিল্য হাসে সাদিদ, বলল, তুই তুলির কষ্ট দেখলি, কিন্তু আমি? থেমে যায় সাদিদ, গলা আটকে যাচ্ছিল। নিজে সামলে বলল, তুলি তো আমার জন্য ফিরে আসেনি, ওর বোনের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে এসেছে। আমার সন্তান বলে তিলাত তিয়ানাকে নিজের টেনে নেয়নি, বোনের সন্তানদের নিজের কাছে টেনে নিয়েছে। আজ যদি তুলি আমাকে না ঠকাতো তিলাত, তিয়ানা আমার আর তুলির সন্তান হতো। তিয়াসা আর আমার নয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাঁপিয়ে যায় সাদিদ। পাশে থাকা বেঞ্চিতে বসে পড়ে। কষ্ট হয় তার, কিন্তু কাকে বুঝাবে? ভেবেছিল অভিক হয়তো বুঝবে, কিন্তু অভিকও তুলির হয়ে কথা বলছে। কেউ এটা বুঝছে না যে তার কতটা কষ্ট হচ্ছে। যখন ভাবে তুলিকে কষ্ট দেবে না, সব ভুলে মেনে নেবে, ঠিক তখন তার মনে পড়ে তুলি তার জন্য ফিরে আসেনি। তিয়াশাকে দেয়া কথা রাখতে তার কাছে আসে। তার সন্তানদের মা হয়েছে। তিয়াশা যদি কখনো মারা না যেত, তখন কি তুলি কখনো ফিরে আসতো না। যে একবার বিশ্বাস ভাঙে সে বারবার ভাঙে। তাই সে তুলিকাকে বিশ্বাস ভাঙার দ্বিতীয় কোনো সুযোগ দেবে না। সাদিদ শান্ত তবে কঠোর স্বরে বলল, যার কাছে আমার মূল্য নেই, আমার ভালোবাসার মূল্য নেই, তাকে ক্ষমা করাও আমার পক্ষে সম্ভব নয়। অভি নিজের কথা শেষ করে ছাদের দরজা খুলে ছাদ থেকে চলে যায় সাদিদ। অভিক সাদিদের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সাদিদ নিজের দিকে থেকে ঠিক ভুল তো কিছু বলেনি সে। ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছিল। সাদিদ ছাদ থেকে নেমে এক নজর সোফায় বসে থাকা তুলিকাকে দেখে তিলাতকে উদ্দেশ্য করে বলল, আমার কাজ পড়ে গেছে, যেতে হবে। তুমি তোমার মাকে নিয়ে ফিরো, আসছি। কথা শেষ করে দাঁড়ায় না সাদিদ। তিয়ানা ডাইনিং টেবিলের উপর বসে আপেল খাচ্ছিল। সাদিদের হঠাৎ এভাবে যাওয়া দেখে মায়ের দিকে তাকায় সে। তুলিকে মেয়েকে ইশারায় বলল বাবার পিছু পিছু যেতে। মায়ের ইশারা বুঝে তিয়ানা মুচকি হেসে চলে যায়। মেয়ের যাওয়ার দিকে দেখে দীর্ঘশ্বাস ফেলে তুলিকা। মৌমিতা তার দিকে সন্দেহ নিয়ে দেখে। তুলিকা হাসার চেষ্টা করে বলল, মেয়ে কোথায় তাকে দেখছি না। তুলিকা কথা ঘোরানোর চেষ্টা করছে। আবার হয়তো কিছু একটা ঘটেছে। বুঝেও না বোঝার ভান করে মৌমিতা। বুঝেও বা কি করবে, পরিস্থিতি তো চেঞ্জ হবে না। মৃদু হাসে মৌমিতা বলল, হসপিটালে গিয়েছে, কল আসলো, এমার্জেন্সি পেশেন্ট এসছে। তিলাত বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা কথা বলো, আমি আঙ্কেলের কাছে যাচ্ছি। আর আম্মু যাওয়ার সময় হলে আমাকে ডাকবে। উপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় দেয় তুলিকা। সাদিদ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তিয়ানা এসে ফ্রন্ট সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, হাই পাপা। মেয়েকে দেখে চোখ মুখের কঠোর ভাব সরিয়ে নেয় সাদিদ। মুচকি হেসে বলল, হ্যালো প্রিন্সেস। আমরা কই যাচ্ছি পাপা? কোথাও যেতে চাচ্ছ? দুষ্টু হেসে বলল তিয়ানা। লং ড্রাইভে গেলে মন্দ হয় না, অনেক দিন যাই না। সাদিদ ড্রাইভ করতে করতে বলল, ওকে মাই প্রিন্সেস। একটা গল্প বলবে পাপা? হাসে সাদিদ। মেয়েকে একবার দেখে প্রফুল্ল হেসে বলে, কি গল্প শুনতে চাও প্রিন্সেস?
তোমার আর মমের লাভ স্টোরি? মুখ ফ্যাকাশে হয়ে যায় সাদিতে। হাসার চেষ্টা করেই বলল। আমাদের তো কথা কেড়ে নিয়ে বলল তিয়ানা। আমি জানি তোমাদের রিলেশনশিপ ছিল পাপা। তুমি কি করে জানলে? তোমাকে একটা সিক্রেট বলবো পাপা, মমকে বলবে না। হাসে সাদিত, বলল। বলবো না। চোখ ছোট ছোট করে হাত বাড়িয়ে প্রশ্ন করলো তিয়ানা। পাক্কা? সাদিত হেসে মেয়ের হাইফাই করে বলল। পাক্কা? মমের ডায়েরি পড়ে জেনেছি পাপা। মমের ডায়েরি? উৎফুল্ল হয়ে বলল তিয়ানা। ইয়েস, ওখানে তোমার আর মমের ফার্স্ট মিট, ফার্স্ট ডেট সব লেখা আছে। মৃদু হাসে সাদিত। তুলিকার ছোট থেকেই স্বভাব ছিল স্পেশাল মুহূর্তগুলো ডায়েরিতে লিখে রাখা। সাদিত গাড়ি থামায়। দুজনে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে চায়ের দোকানে গিয়ে বসে। মজনু মিয়া তাদের দেখে হাসে। পান খাওয়ার লাল দাঁত দৃশ্যমান হয় তার। হেসে বলল। স্যার যে অনেকদিন পর আসলেন। বয়েন বয়েন। তিয়ানা আম্মা ভালো আছো? দোকানের লাগোয়া কাঠের বেঞ্চিতে বসে তারা। তিয়ানা বসে একগাল হেসে বলল। ভালো চাচা, আপনি ভালো আছেন? ভালো আম্মা, অনেকদিন পর আইলা তোমরা। সাদিত বলল। কাজের চাপ, প্রিন্সের পড়াশোনার জন্য আসা হয়নি। অনেক পর লং ড্রাইভে বের হলাম আমরা বাপ বেটি। বলে শব্দ করে হাসলো সাদিত। সাথে যোগ দিল দোকানদার। প্রায় রাতেই ভালো না লাগলে সাদিত তিয়ানাকে নিয়ে লং ড্রাইভে বের হয় এবং তা তাদের দুজনের সিক্রেট। তাদের দলে এ সময় অন্য কাউকে নেওয়া হয় না, শুধু দুজনে। তিয়ানা এই সময় তার পাপাকে মনের সব কথা বলে। মজনু মিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে তারা। মজনু মিয়া খুব মজার মানুষ, তাকে তিয়ানা খুব পছন্দের। গল্প শেষ চা খেয়ে গাড়িতে যায় তারা। তিয়ানা বলল। পাপা, তোমাকে একটা সিক্রেট কথা বলার ছিল। সাদিত হেসে বলল। এখনো বলনি? নতুন সিগারেট নাকি? তিয়ানা মন খারাপ করে বলল। হ্যাঁ। কি? পাপা, আই মিন লাভ। গাড়ি থামিয়ে ফেলে সাদিত। হতবাক হয়ে যায় সে। বাবার থমথমে মুখ দেখে ভয় পেয়ে যায় তিয়ানা। শুকনো ঢোক গিলে সে। সাদিত মেয়েকে ভয় পেতে দেখে হাসে। হেসে বলল। আমাকে কি হিটলার বাবা মনে হয়? তিয়ানার কথার মানে বুঝতে পেরে মাথা নাড়িয়ে না বুঝালো। সাদিত হেসে হেসে বলল। তাহলে মুখ কাঁদো কাঁদো বানিয়ে রেখেছো কেন? তিয়ানা কিছু বলে বাবার দিকে তাকিয়ে থাকে। সাদিত বলল। কার প্রেমে পড়েছো? গলা শুকিয়ে যায় তিয়ানার। এবার কি বলবে? সে মেঘালয়কে ভালোবাসে। এটা জানলে পাপা কেমন রিয়াক্ট করবে? ছোট ছোট স্বরে বলল। মেঘ ভাইয়া পাপা। সাদিতের মুখের হাসি স্বরে গিয়ে থমথমে ভাব চলে আসে তার।